আচ্ছা, তাহলে উজ্জয়িনী আমরা যে ক্লাসটা স্টার্ট করছি। তোমাদের ফার্স্ট যে হুম। চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ফোর্স। এবার এই ফোর্স চ্যাপ্টারের মধ্যে তোমাদের পার্ট ওয়ানে রয়েছে টর্ক, ইকুইলিব্রিয়াম অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমরা ফার্স্টে এই পার্টটা থেকে স্টার্ট করছি। তাহলে আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে টর্ক, ইকুইলিব্রিয়াম অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, তুমি দেখো তো ফন্টের সাইজ তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না আর একটু জুম করতে হবে? না না, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পার্টে আমাদের স্টার্ট করতে গেলে পরে এই টোটাল ডিসকাশনে প্রথম যে টার্মটা আমাদের জানতে হয় যে হোয়াট ইজ রিজিড বডি। তোমার রিজিড বডি সম্বন্ধে কি আইডিয়া আমাকে একটু বলো। রিজিড বডি হুম। মানে ধ- আহ, দেখো, আমাদের দুটো টাইপের ফোর্স হয় উজ্জয়িনী। একটা ফোর্স দিলে হুম অবজেক্ট ডিসপ্লেসড হয়, আর আরেকটা হুম টাইপের ফোর্স আছে যেখানে অবজেক্টের ডিফরমেশন হয়, শেপ, সাইজ, হুম ভলিউম এগুলো চেঞ্জ হয়। তো হুম আমরা ধরো একটা বডির উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, ডিফর্মিং ফোর্স, বডিটার শেপ সাইজ ডিফর্মড হলো, তাহলে কি আমরা ওই হুম। বডিটাকে রিজিড বডি বলতে পারবো? না। তাহলে যখন আমাকে রিজিড বডি ডিফাইন করতে বলবে, তাহলে আমার কনসেপ্টটা হবে দ্যাট ইজ এ রিজিড। রিজিড মানে ইউ ইউ ক্যানট ডিফর্ম ইট বাই অ্যাপ্লাইং এনি কাইন্ড অফ ফোর্স। তাহলে রিজিড বডি বলতে আমরা সেই টাইপ অফ বডিকে রেফার করব যারা ডিফর্মড হবে না আন্ডার দ্য অ্যাপ্লিকেশন অফ এনি কাইন্ড অফ ফোর্স। তাহলে আমাকে যদি ডেফিনেশন অফ এ রিজিড বডি বলে, তাহলে আমি কি বলতে পারি? এ রিজিড বডি ইজ এ বডি দ্যাট ডাজ নট গেট ডিফর্মড আন্ডার দ্য অ্যাকশন অফ অ্যান এক্সটার্নাল ফোর্স। এবার কোয়েশ্চেন হচ্ছে, এটা ছাড়া আইডিয়াল ডেফিনেশন উজ্জয়িনী। রিয়েল হুম লাইফে তুমি কোথাও কোনো রিজিড বডির এক্সিস্টেন্স পাবে না, কারণ এই ইউনিভার্সে এরকম কোনো বডি নেই যার উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করলে তার ডিফরমেশন হয় না। হয়তো তুমি নেকেড আইতে সেটাকে দেখতে পাচ্ছ না, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে আমরা যদি ইনসাইড দ্য ম্যাটার থাকি সেখানে ডিফরমেশন হয়। তাহলে এই যে ডেফিনেশনটা আমি বললাম, এই ডেফিনেশনটা হচ্ছে স্ট্রিক্টলি একটা আইডিয়াল ডেফিনেশন। তাহলে আইডিয়ালি বা হাইপোথেটিক্যালি এরকম কন্ডিশন স্যাটিসফাইড হলে আমি সেই বডিটাকে টার্মিনোলজি দেব অ্যাজ এ রিজিড বডি। কিন্তু প্র্যাকটিক্যালি রিজিড বডি কিন্তু এক্সিস্ট করে না। এবার তাহলে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলে অলমোস্ট রিজিড বডি তুমি কি বলতে পারো? আমরা ক্রিস্টাল, গ্লাস, ডায়মন্ড, স্টোন, যাদেরকে আমরা ফোর্স অ্যাপ্লাই করলে ভিজিবলি তাদের মধ্যে ইন জেনারেল ডিফরমেশন হয় না। গ্লাসে তুমি বেশি ফোর্স অ্যাপ্লাই করলে গ্লাসটা দেখবে ব্রিটল হয়ে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কিন্তু ডিফরমেশন হবে না। এই টাইপ অফ অবজেক্টগুলোকে আমরা বলি হচ্ছে অলমোস্ট রিজিড বডি, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাহলে আইডিয়ালি আমাকে মনে রাখতে হবে, নো রিয়েল বডি ইজ এ ট্রু রিজিড বডি। আমরা এই চ্যাপ্টারের মধ্যে যে টাইপ অফ অবজেক্টকে নিয়ে ডিসকাস করব, যে টাইপ অফ বডি আমরা এখানে আসব, সব জায়গাতে আমাকে মনে রাখতে হবে দ্যাট ইজ এ রিজিড বডি। তার মানে ফোর্স অ্যাপ্লাইড হবে কিন্তু তার কোনো ডিফরমেশন হবে না। এই অবধি হুম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা এই মোমেন্টে ডিফর্মিং ফোর্স থেকে মুভ করে যাচ্ছি। আমরা এবার নর্মাল ফোর্সকে কনসিডার করছি, যে ফোর্সটা অ্যাপ্লাই করলে বডি ডিসপ্লেসড হবে, তার মানে বডির মধ্যে একটা মোশন ডেভেলপ করবে। তাহলে আমি যদি একটা রিজিড বডির উপর ফোর্স অ্যাপ্লাই করি, যেহেতু বডিটা রিজিড, তার মানে এই অ্যাপ্লাইড ফোর্সটা ওই বডির মধ্যে একটা মোশনকে প্রডিউস করবে। কি কি টাইপ অফ মোশন এখানে প্রডিউসড হতে পারে?
নাম্বার 1 ট্রান্সলেশনাল মোশন, নাম্বার 2 রোটেশনাল মোশন। তাহলে যদি আমাকে রিজিড বডির মোশনকে তোমার ডেসক্রাইব করতে বলে বা তোমার যদি ক্লাসিফিকেশন অফ মোশন অফ এ রিজিড বডি বলে, তাহলে দুটো টাইপ অফ মোশন হতে পারে, আইদার ট্রান্সলেশনাল অর রোটেশনাল। আর প্র্যাকটিক্যাল সিনারিওতে এই দুটোর কম্বিনেশনে একটা কমপ্লেক্স মোশন ক্রিয়েটেড হয়, যেখানে ট্রান্সলেশনাল মোশনও এক্সিস্ট করে এবং রোটেশনাল মোশনও এক্সিস্ট করে। আমরা হুম প্রথমে ট্রান্সলেশনাল মোশনটাকে ডিফাইন করি। ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশনের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার মোশন। বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে, তুমি যখন বডির উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, বডিটার উপর যে ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করেছো, অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স দ্য বডি উইল মুভ অ্যালং এ স্ট্রেট লাইন পাথ। তাহলে ট্রান্সলেটারি মোশনের কেসে আমার কন্ডিশনটা হচ্ছে কি, দ্য বডি মুভস অ্যালং এ স্ট্রেট লাইন পাথ ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। যে ডাইরেকশানে তুমি ফোর্স অ্যাপ্লাই করবে সেই ডাইরেকশানে অবজেক্টটা মুভ করছে, বাট অ্যালং এ স্ট্রেট লাইন। এইখানে বডিটা কিন্তু কোনো পয়েন্টে ফিক্সড নেই বা পিভোটেড নেই। এবার তুমি যদি রিজিড বডি কনসিডার করো, যেহেতু বডিটার কোনো ডিফরমেশন নেই, তাহলে একটা বডির উপর ইনফাইনাইট পার্টিকেলস আছে। প্রত্যেকটা হুম পার্টিকেল সেম টাইপ অফ মোশন এক্সিকিউট করবে এবং সেম অ্যামাউন্টে ডিসপ্লেসড হবে। সাপোজ তোমার এই মোমেন্টে তোমার ঘরের টেবিলের উপরে একটা রিজিড বডি রয়েছে, তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করলে বডিটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে ডিসপ্লেসড হলো। সাপোজ এই ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে যেহেতু বডিটা রিজিড, তাই জন্য বডির উপরে যদি 10 টু দি পাওয়ার ধরো 10 পার্টিকেলস রয়েছে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের সেম 10 সেন্টিমিটার অফ ডিসপ্লেসমেন্ট হবে। এখানে বডিটা হচ্ছে ফ্রি টু মুভ। তুমি একটা কোনো ইনক্লাইন সারফেসের উপরে একটা ব্লককে রিলিজ করে দাও, দেখবে ব্লকটা স্লাইড করে নিচের দিকে নেমে আসছে। তাহলে ব্লকটা যখন স্লাইড করে নিচের দিকে নেমে আসছে, তখন কিন্তু ব্লকের উপর যতগুলো পয়েন্ট এক্সিস্ট করছে, সব কটা পয়েন্ট সেম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট শো করছে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার তারপর ধরো তুমি একটা বলকে রোল করলে, ধরো অন দ্য ফ্লোর একটা স্ট্রেট লাইন বরাবর। এটাও হচ্ছে তোমার একটা এক্সাম্পল অফ ট্রান্সলেশনাল মোশন বা ট্রান্সলেটারি মোশন। এর পরের যে পার্টটা উজ্জয়িনী, সেটা হচ্ছে আমাদের রোটেশনাল মোশন। এই রোটেশনাল মোশনটা যখন আমাদেরকে কনসিডার করতে হবে, আমরা ট্রান্সলেশনাল মোশনের মতন রিজিড বডিটাকে ফ্রি টু মুভ কন্ডিশনে রাখতে পারবো না। এখানে রিজিড বডিকে আমাকে ফিক্স করতে হবে একটা কোনো পয়েন্টে। তার মানে রিজিড বডিটা পিভোটেড থাকবে কোনো একটা পয়েন্টে, যে পয়েন্টের অ্যাবাউটে বডিটা রোটেট করবে। তাহলে আমাকে যদি বলা হয়, তো তোমার কি বলে রোটেশনাল মোশনকে ডিফাইন করতে, তাহলে প্রথমে যেটা আমাকে মনে রাখতে হবে যে এই টাইপ অফ মোশন কখন অকার করবে। এই টাইপ অফ মোশন অকার করবে যখন একটা বডি যেটা পিভোটেড রয়েছে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে বা ফিক্সড রয়েছে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে, সেই টাইপ অফ বডির উপর তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করছো, দেন অ্যান্ড অনলি দেন ইউ উইল অবজার্ভ দিস টাইপ অফ এ মোশন। তাহলে আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে দিস টাইপ অফ মোশন অকার্স হোয়েন দ্য force is applied on a body that is pivoted or fixed at a point। যেভাবে হোক একটা পয়েন্টে পিভোটেড রয়েছে। এবার এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করবো, যেটা আমরা আরেকটু ডিটেল এখনই দেখব, সেই ফোর্সের জন্য অবজেক্টটা রোটেট করবে অ্যাবাউট দ্যাট ফিক্সড পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে দিয়ে আমরা যদি একটা স্ট্রেট লাইনকে কনসিডার করি,
বডিটা যে প্লেনে রোটেট করবে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি। ধরো তোমার টেবিলের উপর একটা বডি রয়েছে, তুমি যদি বডিটাকে তোমার টেবিলের উপর রোটেট করাও তাহলে বডিটা হরাইজেন্টাল প্লেনে রোটেট করছে। তুমি এটার এক্সাম্পল করতে পারো কিরকম, ধরো তুমি তোমার কাছে ধরো একটা বই রয়েছে, তুমি বইয়ের কোনো একটা পয়েন্টকে আঙুল দিয়ে চেপে ধরলে, আর তুমি বইটাকে ওই যে পয়েন্টে তুমি প্রেস করে রেখেছো বইটা, সেই পয়েন্টের থেকে কোনো একটা এজের দিকে তুমি যদি তোমার বইটার উপরে যদি একটু ফোর্স দাও, তুমি দেখবে যে পয়েন্টে তুমি ওকে প্রেস করে রেখেছো তার অ্যাবাউটে ও রোটেট করছে। তাহলে এখানে রোটেশনটা কোথায় হচ্ছে? রোটেশনটা হচ্ছে হরাইজেন্টাল প্লেনে। আর তোমার ফিঙ্গার তুমি ভার্টিক্যালি পুশ করে রেখেছো, ওই একটা পয়েন্টে প্রেস করে রেখেছো, তাহলে তোমার এই যে ফিঙ্গারটা ভার্টিক্যাল একটা লাইনকে তোমার এক্সপ্রেস করছে বা রিপ্রেজেন্ট করছে, এই ভার্টিক্যাল লাইনটাকে আমরা বলি অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাকচুয়ালি অ্যাক্সিস অফ রোটেশন কিছুই নয় উজ্জয়িনী, বডিটা যে পয়েন্টে পিভোটেড বা ফিক্সড সেই পয়েন্টের অ্যাবাউটে রোটেট করে। যে প্লেনে রোটেট করছে, তুমি যদি সেই প্লেনের সাথে একটা পারপেন্ডিকুলার লাইনকে ওই পয়েন্ট দিয়ে পাস করাও, তাহলেই ওই লাইনটাকে তুমি কনসিডার করতে পারবে অ্যাজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন। এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আমাদের ঘরে সবার বাড়িতে সিলিং ফ্যান রয়েছে, তুমি যখন ফ্যানটা অন করছো, সুইচ অন করছো, সিলিং ফ্যানটার ব্লেডটা টোটালটা স্ট্রাকচারটা তো রোটেট করছে। এখানে হুম রোটেশনটা দেখো, একটা আমাদের সিলিং ফ্যানটা তো একটা রড দিয়ে সাপোর্ট থেকে সাসপেন্ডেড রয়েছে, ওই যে হুম ভার্টিক্যাল লাইনটা, সেই ভার্টিক্যাল লাইনটার এগেনস্টে কিন্তু বা ওই স্ট্রাকচারের এগেনস্টে কিন্তু টোটাল স্ট্রাকচারটা পিভোটেড। এবার যখন ফ্যানটা তুমি সুইচ অন করেছো, ও যখন রোটেট করছে, ও হরাইজেন্টাল প্লেনে রোটেট করছে উজ্জয়িনী, তাহলে ওই যে হুম ভার্টিক্যাল যে সাপোর্টটা, ওই সাপোর্টটা এখানে অ্যাক্ট করছে অ্যাজ ইওর অ্যাক্সিস অফ রোটেশন। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে অ্যাক্সিস অফ রোটেশন কোথা দিয়ে পাস করবে উজ্জয়িনী? যে পয়েন্টে বডিটা পিভোটেড রয়েছে, যে পয়েন্টে বডিটা পিভোটেড থাকবে সেই পয়েন্টের অ্যাবাউটে বডিটা রোটেট করবে। তার মানে পিভোটেড পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ রোটেশন, আর ওই ইমাজিনারি লাইনটা সেটা হবে অ্যাক্সিস অফ রোটেশন, যেটা ওই পয়েন্ট অফ রোটেশন বা ওই পয়েন্টের মধ্যে দিয়ে পাস করছে। কিন্তু এটা মনে রাখতে হবে যেন সেম প্লেনে না হয়, লাইনটা সবসময় যে প্লেনে রোটেশন হবে তার সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। তাহলে এখানে আমরা আরও একটা জিনিস মনে রাখবো উজ্জয়িনী, সেটা হচ্ছে যে দ্য রোটেশন মে অকার অ্যারাউন্ড এ ফিক্সড অ্যাক্সিস। এইটার নাম হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। দেখো এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমাদের যদি আমরা একটা সিম্পল একটা ধরো ডায়াগ্রামকে কনসিডার করি উজ্জয়িনী, ধরো আমি তোমাকে যদি এরকম একটা ডায়াগ্রাম দেখাই, তাহলে আমাকে বলো তো এই পার্টিকুলার কেসে আমার অ্যাক্সিস অফ রোটেশনটা কোথা দিয়ে পাস করবে? এই হ্যান্ডেলটাকে ধরে আমি রোটেট করাতে পারি পুরো স্ট্রাকচারটাকে, তাহলে এখানে আমার অ্যাক্সিস অফ রোটেশনটা কোথা দিয়ে পাস করবে? স্যার হ্যান্ডেল। না, হ্যান্ডেল না। তুমি চিন্তা করে দেখো, তুমি তো হ্যান্ডেলটা ধরে তো ওকে এভাবে রোটেট করাচ্ছ, তার মানে তুমি হ্যান্ডেলের উপর ফোর্স দিচ্ছ। কিন্তু এই হুম টোটাল টোটাল স্ট্রাকচারটা কোন জায়গায় পিভোটেড? এই সেন্টারের এই যে রিংটা দেখতে পাচ্ছ এখানে পিভোটেড না? হুম তাহলে ও যখন রোটেট করবে আমার এই যে হ্যান্ড ফ্লোর গ্রাইন্ডারটা, সেটা অ্যাকচুয়ালি এই যে সেন্টারে যে রিম স্ট্রাকচারটা এর এর অ্যাবাউটে রোটেট করছে। তাহলে তোমার অ্যাক্সিস অফ রোটেশনটা কি হবে? হুম এই রিমের মাঝখান দিয়ে এইভাবে ভার্টিক্যালি পাস করবে। তার মানে আমি যদি এখানে এরকম একটা লাইন ড্র করি উজ্জয়িনী,
যে লাইনটা এইভাবে পাস করে যাচ্ছে ওর মধ্যে দিয়ে, তাহলে পরে এই যে ব্লু কালারের লাইনটা আমার কাছে এলো, এইটা হচ্ছে এই টোটাল স্ট্রাকচারের অ্যাক্সিস অফ রোটেশন। কারণ দেখো এটা ভার্টিক্যাল লাইন আর এই গ্রাইন্ডারটা হরাইজেন্টালি রোটেট করছে। হুম। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এই হ্যান্ডেলটা দেখো একদম আউটার এজের দিকে আছে। এই হ্যান্ডেলটা তো হুম। ক্লোজ টু দ্য রিম থাকতে পারতো, হুম। কেন এতটা দূরে করা হলো? বা ধরো আমাদের ঘরের দরজা জানলা বা আমার যেখানে দরজার যে হ্যান্ডেলটা, ডোরের হ্যান্ডেল, সেটা তুমি সব সময় দেখবে যেদিকে তোমার ডোরটা ফিক্সড রয়েছে হিঞ্জেস দিয়ে, তার ঠিক অপোজিট সাইডে অলমোস্ট তোমার আউটার এজের দিকে থাকে হ্যান্ডেলটা। হ্যান্ডেলটা কিন্তু হুম। কখনো ডোরের মিডলে থাকে না বা টুয়ার্ডস দ্যাট ফিক্সড এন্ড থাকে না। এর একটা হুম। কারণ আছে, সেটা আমাদেরকে ডিসকাস করতে হবে। সেখান থেকে আমরা এই যে টর্ক টার্মটা যেটা দেখলাম, এই টর্ক বা মোমেন্ট অফ ফোর্স, এই জিনিসটাকে আমরা ডিসকাস করব। ওই হুম। পার্টে যাওয়ার আগে উজ্জয়িনী, আর একটা জিনিস তোমাকে আমি এখানে বলে রাখি। তাহলে তোমাকে যদি বলে যে ইন জেনারেল হোয়াট উইল বি দ্য টাইপ অফ মোশন অফ এ রিজিড বডি, তাহলে তোমার আনসার কি হবে? ইন জেনারেল মানে স্যার, প্র্যাকটিক্যাল কেসে আমরা যেটা দেখতে পাই। স্যার, ট্রান্সলেশনাল মোশন। আচ্ছা, তুমি যখন গাড়ি করে কোথাও যাচ্ছ, গাড়ির হুম। হুইলটা তো রোটেট করছে উজ্জয়িনী, হুম। তাহলে ওখানে তো রোটেশনাল মোশন হচ্ছে হুইলে। হ্যাঁ স্যার। আবার গাড়ি দেখো পাথ, একটা তোমার স্ট্রেট লাইন পাথে বা কার পাথ যাই থাক, তোমার গাড়ির মুভ করছে, তার মানে সেখানে একটা হুম। ট্রান্সলেশনাল মোশন আছে। হুম। তাহলে এখানে কি হচ্ছে? কম্বিনেশন অফ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। ইন জেনারেল মোশন অফ এ রিজিড বডি ইজ অলওয়েজ এ কম্বিনেশন অফ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। হুম। এটা মনে রেখো, ঠিক আছে? তাহলে আমরা এটা কি বলবো? ইন জেনারেল দ্য মোশন অফ এ রিজিড বডি ইজ এ কম্বিনেশন অফ ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন। এবার আমরা স্পেসিফিক্যালি চলে যাব ট্রান্সলেশনাল, সরি আমাদের কি বলে রোটেশনাল মোশনের পার্টে। রোটেশনাল মোশন মানে কিন্তু এখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করব, কিন্তু আমরা দেখব বডির কোনো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট নেই। বডিটা কোনো একটা ফিক্সড পয়েন্ট বা ফিক্সড অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, সেই পার্টটাকে নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। তাহলে আমরা এবারে কনসেন্ট্রেট করব অনলি অন দ্য রোটেশনাল মোশন। এবার রোটেশনাল মোশন হলে আমরা রোটেশনাল ফোর্স কখনো বলে কিছু এক্সিস্ট করে না উজ্জয়িনী। ফোর্সের একটা টার্নিং এফেক্ট আছে, যেইটা আলটিমেটলি রোটেশন প্রডিউস করবে ইনসাইড অর অন দ্যাট অবজেক্ট। এই ব্যাপারটাকে আমাদের আগে জানতে হবে। যেটাকে আমরা বলছি যে তোমার এই মোমেন্ট অর টর্ক, এটা বেসিক্যালি যদি তুমি খুব সিম্পল ওয়ার্ডে যদি জানতে চাও যে মোমেন্ট বা টর্ক এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে টার্নিং এফেক্ট অফ এ ফোর্স। তাহলে আমরা যেটা নেক্সট স্টার্ট করছি উজ্জয়িনী, সেটা হচ্ছে মোমেন্ট অর টার্নিং এফেক্টস অফ এ ফোর্স, অর এটাকে আমরা বলতে পারি টর্ক। এটাকে কিভাবে আমরা জানবো বা কিভাবে আমরা এটাকে ক্যালকুলেট করব, এটার একটা প্রসেস আছে। প্রসেসটা কীরকমভাবে করব সেটা দেখার জন্য আমরা প্রথমে একটা ডায়াগ্রামকে কনসিডার করি উজ্জয়িনী। আচ্ছা, দেখো এটা একটা খুব ফেমাস কার্টুন ক্যারেক্টার ছিল একটা টাইমে। এটা তোমার টেলিগ্রাফে মানে তোমার একদম ওই উইকলি হিসাবে এই কার্টুন হিসাবে এগুলো বেরোতো। এটা একটা বিড়ালের নাম হচ্ছে গারফিল্ড। তো এটা একটা তোমার
একটা, হুম এটা তোমার হরাইজেন্টাল একটা স্ট্রাকচার রয়েছে। গারফিল্ডকে এই মোমেন্টে মনে করো যে এটা হচ্ছে আমার আহ, একটা রিজিড বডি কনসিডার করো। এবারে হুম ও দেখো এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা কনসিডার করছি আমি এই ফালক্রামের এই পয়েন্টে পিভটেড রয়েছে, আর হুম এইটা হচ্ছে আমার এই হরাইজেন্টাল স্ট্রাকচারটা হচ্ছে একটা বিম। ইমাজিন করো এটা একটা বিম। তাহলে এই হুম স্ট্রাকচারটা এই ফালক্রামের অ্যাবাউটে পিভটেড রয়েছে। এবার যেই হুম মোমেন্টে গারফিল্ড বা অন্য কোনো একটা অবজেক্টকে তুমি এই পয়েন্টে প্লেস করবে, প্রত্যেকটা অবজেক্টকে আর্থ নিজের সেন্টারের দিকে পুল করছে, যার জন্য আমাদের মধ্যে হুম ওয়েট প্রডিউসড হয়। তাহলে এই যে ওয়েট অফ দ্য গারফিল্ড লেখা রয়েছে, এটা বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ অন দিস অবজেক্ট। এই যে হুম ফোর্সটা, এটা একটা দেখো এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, কারণ আর্থ তো পুল করছে, তার মানে তুমি অবজেক্টের উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে। যেই মোমেন্টে এই হুম অবজেক্টটাকে তুমি এখানে প্লেস করছো, তুমি কি অবজার্ভ করবে? এই স্ট্রাকচারটা রোটেট করবে। কিভাবে রোটেট করবে? এই সাইডটা ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে। এবার ডাউনওয়ার্ড ডাইরেকশানে যেই মুভ করবে, এই পয়েন্টে তো এটা পিভটেড ফিক্সড রয়েছে, তাহলে পরে এই হরাইজেন্টাল এই স্ট্রাকচার বা বিমের মধ্যে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে রোটেশনাল এফেক্ট প্রডিউসড হচ্ছে। কেন হচ্ছে? কারণ একটা ফোর্স অ্যাক্ট করছে অন দিস স্ট্রাকচার বা অন দ্যাট বডি, যেটা পিভটেড রয়েছে অ্যাবাউট এ পয়েন্ট। তাহলে এই স্ট্রাকচারটা যখনই হুম এই পার্টটা বা এই সাইডটা ডাউনওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে, এই হরাইজেন্টাল স্ট্রাকচারটা তো ফ্রি টু মুভ করার কন্ডিশনে নেই। তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে পুরো স্ট্রাকচারটা কীরকম হবে? এই ডাউনওয়ার্ড ডাইরেকশানে এইভাবে রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, আর এই সাইডটা উপরের দিকে উঠবে। এই অবধি ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার তাহলে এখানে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করলো, যে এক্সটার্নাল ফোর্সের তুমি এফেক্ট কি পেলে? রোটেশনাল এফেক্ট। কার উপর অ্যাক্ট করছে? অন দিস হরাইজেন্টাল স্ট্রাকচার অর বিম। সেই বিমটা কিভাবে রয়েছে? এটা পিভটেড রয়েছে অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট। এবার এই পয়েন্টের মধ্যে দিয়ে দেখো একটা ভার্টিক্যাল লাইন ড্র করা রয়েছে। তাহলে এই হুম ভার্টিক্যাল লাইনটাকে আমরা কিভাবে ট্রিট করতে পারি? অ্যাজ অ্যান অ্যাক্সিস অফ রোটেশন। তার মানে হুম rotational effect of this force acting on the beam which is pivoted about this fixed point or axis। এই যে টোটাল সিনারিওটা পেলাম, এই রোটেশনাল এফেক্টটাকেই আমরা বলবো মোমেন্ট অফ দ্য ফোর্স অর টর্ক। ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার তাহলে পরে আমার এখানে কি আমি পেলাম? প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে ওয়েট অফ দ্য বডি acts on the beam which is pivoted about the fulcrum। তার জন্য কি হচ্ছে? অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়েট, আমার ওয়েট হচ্ছে বেসিক্যালি এখানে ফোর্সটা। তাহলে এটা তুমি ওয়েট না বলে এটাকে আমি ইন জেনারেল ফোর্সও বলতে পারি। তাহলে দ্য ফোর্স প্রডিউসেস এ rotational effect in the beam and the beam will be tilted in the anti-clockwise direction। তাহলে এই যে সিনারিওটা হলো, তাহলে এইটাকে এবার আমাকে মোমেন্ট অর টর্কের টার্মে নিয়ে যেতে হবে, যেটাকে আমরা বলছি রোটেশনাল এফেক্ট অফ ফোর্স। তাহলে এটাকে আমি বলতে পারি কি, যে দিস রোটেশনাল effect of force acting on the beam pivoted about a
fixed point or axis is called the moment of force or torque. দেখো, যেটা আমরা ডিসকাস করলাম সেটা আমি লিখলাম, ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ব্যাপারটা তো আমি বুঝলাম যে ফোর্স অ্যাপ্লাইড হলো, বডিটা পিভোটেড রয়েছে অ্যাবাউট এ ফিক্স পয়েন্ট, তার জন্য বডির মধ্যে একটা রোটেশন প্রডিউসড হচ্ছে, তার জন্য আমরা ফোর্সের একটা রোটেশনাল এফেক্ট পেলাম। কিন্তু এটাকে আমি মেজার করব কি করে? মেজার করতে গেলে আমার দুটো ফ্যাক্টর লাগবে। কি কি ফ্যাক্টর? কি ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে অন দিস স্ট্রাকচার বা অন দ্যাট বডি, সেই ফোর্সের ম্যাগনিটিউড, আর যে অ্যাক্সিসের অ্যাবাউটে বডিটা রোটেট করছে আর যে পয়েন্টে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করেছো অন দ্যাট বডি, সেই দুটো পয়েন্টের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যে কোনো ডিস্টেন্স কিন্তু নয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাকে সবসময়তে কনসিডার করতে হবে। যেহেতু আমাদের এখানে এই মোমেন্টে 3D অবজেক্ট বা 3D জিওমেট্রি নিয়ে আমাদের আলোচনা করার কোনো স্কোপ নেই, সেই কারণের জন্য আমাদের এই ফিগারটা দেখে এটা মনে হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে যে আমি যখনই একটা কোনো অবজেক্টকে এই এন্ডে প্লেস করব, সেই অবজেক্টের পয়েন্ট থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্রপ করি অন দ্যাট অ্যাক্সিস, তাহলে সেটাই তো আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। আর তো আমার কাছে অন্য কোনো ডিস্টেন্স ক্যালকুলেট করার তো কোনো জায়গা নেই। এটা এই ডায়াগ্রাম ওয়াইজ ট্রু, কিন্তু যখন 3D জিওমেট্রি দিয়ে দেখা হয়, যখন 3 ডাইমেনশনাল যেটা হায়ার স্টাডিজে দেখা হয়, সেখানে কিন্তু এরকম অনেক সিচুয়েশান তৈরি হয় যেখানে যে অ্যাক্সিসের অ্যাবাউটে বডিটা রোটেট করে আর যে পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে তাদের যদি আমরা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি, সেটা কিন্তু পারপেন্ডিকুলার হয় না। সেই জন্য আমাকে মনে রাখতে হবে দুটো পয়েন্টের মধ্যে শুধু ডিস্টেন্স নিলে হবে না, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স আর অ্যাক্সিস অফ রোটেশন বা পয়েন্ট অফ রোটেশন, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাকে জানতে হবে, আর কি ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাইড হয়েছে সেটা আমাকে জানতে হবে। তাহলে এই দুটো ফ্যাক্টরকে আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে পরেই আমি পাবো মোমেন্ট অফ ফোর্স। তাহলে পরে আমাকে যদি বলা হয় মোমেন্ট অফ ফোর্স অর টর্ক, দ্যাট উইল বি ইকুয়াল টু ফোর্স multiplied by perpendicular distance between the point of application of the force and the point of rotation, এটাও তুমি বলতে পারো, or you can also say axis of rotation। এইভাবে আমরা মোমেন্ট অফ ফোর্সকে ক্যালকুলেট করি। তাহলে দেখো, মোমেন্ট অফ ফোর্স যেহেতু দুটো প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট উজ্জয়িনী, তাহলে ফোর্সের যদি তুমি ম্যাগনিটিউড চেঞ্জ করো, পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে ফিক্সড রেখে মোমেন্ট অফ ফোর্স চেঞ্জ হবে। সিমিলারলি ফোর্সের ম্যাগনিটিউডকে তুমি যদি সেম রেখে এই ডিস্টেন্সটাকে চেঞ্জ করো, তার মানে তুমি ডিফারেন্ট পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছো অন দ্যাট অবজেক্ট, তোমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স চেঞ্জ হলেই তোমার ডিস্টেন্সটা চেঞ্জ হবে। তাহলে দুটো ফ্যাক্টর যদি চেঞ্জ হয় যে কোনো একটা, তাহলেই কিন্তু মোমেন্ট অফ ফোর্সটা চেঞ্জ হবে। তাহলে আমাকে যদি কোয়েশ্চেন করে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য মোমেন্ট অফ ফোর্স, তাহলে আমার কাছে কি কি ফ্যাক্টর থাকবে? ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, যেটাকে আমি ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করব। আর সেকেন্ড হচ্ছে দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পয়েন্ট অফ রোটেশন। দেখো, এই দুটো ফ্যাক্টর আমার যদি দুটোই চেঞ্জ হয়, তাহলে পরে তো অবভিয়াসলি তোমার
টর্ক বা তোমার মোমেন্ট অফ ফোর্স তো চেঞ্জ হবেই, কিন্তু দুটো ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর চেঞ্জ করলেই কিন্তু আমরা দেখতে পাবো মোমেন্ট অফ ফোর্স বা টর্কের ভ্যালু চেঞ্জ করছে। তাহলে আমাকে হুম, যদি বলে হাউ ক্যান ইউ হাউ ক্যান উই মেজার দ্য মোমেন্ট অফ ফোর্স অর দ্য টর্ক অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, তাহলে আমার আনসারটা কি হবে যে দ্য মোমেন্ট অফ ফোর্স অর টর্ক অ্যাবাউট এ পয়েন্ট will or can be measured by the product of the magnitude of the force and the perpendicular distance between the point of application of the force and the point of rotation. দেখো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এবার এই যে ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলেছে উজ্জয়িনী, এই জায়গাটাকে একটু চেঞ্জ করা যায়। কীরকমভাবে চেঞ্জ করা যায়? পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন না বলে তুমি যদি এই অ্যারোটাকে কনসিডার করো, এই অ্যারোটা তোমাকে অ্যাকচুয়ালি ডিফাইন করছে কোন লাইন বরাবর তুমি ফোর্সটা অ্যাপ্লাই করেছো। তার মানে তোমার এই যে অ্যারো লাইনটা, স্ট্রেট লাইনটা, এটা ডিফাইন করছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। তাই জন্য আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে কনসিডার করতে পারি বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ রোটেশন। ওই জন্য অনেক সময়তে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পয়েন্ট যেখানে পিভোটেড রয়েছে বডিটা, এরকম না বলে এটা কিন্তু এটাও বলা যেতে পারে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে আমি এই টার্মে যদি এটাকে লিখতে চাই উজ্জয়িনী, তাহলে আমি কি বলবো? দ্য মোমেন্ট অফ ফোর্স অর টর্ক অ্যাবাউট এ পয়েন্ট। এখানে তুমি কোন পয়েন্টের অ্যাবাউটে ক্যালকুলেট করছো উজ্জয়িনী? যে পয়েন্টের অ্যাবাউটে বডিটা পিভোটেড রয়েছে সেই পয়েন্টের অ্যাবাউটে, বা যে হুম, পয়েন্টে বডিটা ফিক্সড রয়েছে, আমরা ফোর্সের টর্ক বা রোটেশনাল এফেক্ট সেই পয়েন্টের অ্যাবাউটে ক্যালকুলেট করি। তাহলে আমার এই যে হুম, মোমেন্ট অফ ফোর্স অর টর্ক অ্যাবাউট এ পয়েন্ট, মানে এটা হচ্ছে যে পয়েন্টে বডিটা পিভোটেড, দ্যাট ইজ মেজার্ড by the product of the magnitude of the applied force and the perpendicular distance of the line of action of the force uh, from the axis of rotation. তাহলে এখানে দেখো আমরা কিন্তু পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, পয়েন্ট অফ রোটেশন এগুলো কিন্তু বললাম না। আমরা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে চেঞ্জ করলাম কি দিয়ে? লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, এই পার্টটা দিয়ে। আর পয়েন্ট অফ রোটেশনকে আমরা রিপ্লেস করলাম বাই অ্যাক্সিস অফ রোটেশন। হুম, দেখো এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো উজ্জয়িনী, আমার আমার তোমার মেজার করার পার্টটা কি? এই ইকুয়েশনটা। এবার আমি যদি ফোর্সকে ফিক্সড করে দিই, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যত বেশি হবে তত টর্ক বাড়বে, তত তার রোটেশনাল এফেক্ট বাড়বে অ্যাপ্লাইড ফোর্সের। সেই কারণের জন্য আমরা যদি এই ফিগারটাকে কনসিডার করি, ধরো একজন কোনো পার্টিকুলার মানুষ, তিনি এই ব্যাপারটাকে, এই স্ট্রাকচারটাকে বা এই তোমার জিনিসটাকে অপারেট করেন, তিনি একটা অ্যাভারেজ বা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করতে পারেন। তাহলে তার ক্ষেত্রে ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে আমি এই হ্যান্ডেলটাকে যদি রিমের কাছাকাছি প্লেস করি, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কম হবে। কিন্তু এই হুম, স্ট্রাকচারের আমি যদি আউটার এজের দিকে এই হ্যান্ডেলটা রাখি, তাহলে দেখো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ইনক্রিজ করবে। তাহলে ফোর্স সে একটা ফিক্সড ফোর্স দিচ্ছে, কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হুম, এখানে ম্যাক্সিমাম বলে
ওই ফোর্সের জন্য তুমি ম্যাক্সিমাম টার্নিং এফেক্ট পাবে। তার মানে টর্ক অর মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট দিস অ্যাক্সিস অফ রোটেশন এই ম্যাক্সিমাম পারপেন্ডিকুলার ডিস্টেন্সের জন্য ম্যাক্সিমাইজড হবে। হুম। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে পরে আমরা মনে রাখবো যে হোয়েন দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স from the axis of rotation is maximum, then the given amount of force or the applied force will produce maximum torque or turn on that body. এই জন্যই ডোর যেদিকে ফিক্সড থাকে, পিভটেড থাকে, হিঞ্জের সাইডটা তার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে সবসময় প্লেস করা হয় অন দ্য আদার্স এজ বা অন দ্য অপোজিট এজ। কখনো ডোর হ্যান্ডেল মিডলেও থাকে না, কখনো ডোর হ্যান্ডেল দেখবে যেদিকে হিঞ্জড রয়েছে ডোরটা সেদিকেও কিন্তু থাকে না। তার কারণ কি? আমরা যেন মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম টার্নিং এফেক্ট পেতে পারি। তার মানে যেন আমরা খুব ইজিলি ডোরকে ওপেন বা ক্লোজ করতে পারি। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা উজ্জয়িনী 1 মিনিট দাঁড়াও, এখানে কারেন্ট চলে গেছে, আমি একটু লাইটগুলো নিভিয়ে আসি। আচ্ছা এইবারে আমাদের কি করতে হবে? আমাদের ইউনিটস অফ টর্ক বা ইউনিটস অফ মোমেন্ট অফ ফোর্স এই ব্যাপারটা জানতে হবে। তাহলে ইউনিটস অফ মোমেন্ট অফ ফোর্স অর টর্ক, মোমেন্ট অফ ফোর্স কি আসছে? ফোর্স মাল্টিপ্লাইড বাই এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে বেসিক্যালি ডিস্টেন্সের ইউনিট আর ফোর্সের ইউনিটকে নিয়েই আমাকে কাজ করতে হবে। তাহলে আমি এটাকে বলতে পারি এইভাবে উজ্জয়িনী, ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু ইউনিট অফ ফোর্স মাল্টিপ্লাইড বাই ইউনিট অফ ডিস্টেন্স। এবার যদি আমি এসআই সিস্টেমকে কনসিডার করি, এসআই সিস্টেমে ইউনিট অফ ফোর্স কি উজ্জয়িনী? স্যার নিউটন। নিউটন, ভেরি গুড, নিউটন। আর ইউনিট অফ ডিস্টেন্স? মিটার। মিটার। তাহলে পরে এসআই সিস্টেমে আমাদের ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স কি হবে? নিউটন মিটার। নিউটন মিটার। নিউটন মিটার, কারেক্ট, নিউটন মিটার, যেটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করি। যদি সিজিএস ইউনিট হয় উজ্জয়িনী, ইউনিট অফ ফোর্স সিজিএস সিস্টেমে বলতে পারবে? স্যার ডাইন। ভেরি গুড। আর ইউনিট অফ ডিস্টেন্স? সিজিএস সিস্টেমে ডিস্টেন্স সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে আমার ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স কি আসবে? ডাইন সেন্টিমিটার। আমরা এটাকে হাইলাইট করে রাখি, এটাকে হাইলাইট করে রাখি। এবার আমাকে যদি উজ্জয়িনী 1 নিউটন মিটারকে ডাইন সেন্টিমিটারে কনভার্ট করতে বলে, তাহলে আমি কি করব? ধরো আমাকে বলল 1 নিউটন মিটার, এটাকে কনভার্ট করতে বলছে ইনটু ডাইন সেন্টিমিটার। 1 নিউটন ইজ ইকুয়াল টু কত ডাইন?
স্যার 1000 মানে 1 নিউটন না পার মিটার হচ্ছে 1000 ডাইন পার না, সেন্টিমিটার। 1000 তো নয়। স্যার নিউটন টু ডাইন বলছো? হ্যাঁ, 1 নিউটনকে তুমি যদি ডাইনে কনভার্ট করো, তাহলে আমরা বেসিক্যালি কি করছি, আমরা বেসিক্যালি এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিটে একটা কনভার্ট করছি, একটা কনভার্সনকে দেখছি। তাহলে প্রথমে আমাকে নিউটনকে ডাইনে কনভার্ট করতে হবে। আমাকে হুম বলেছে কনভার্ট 1 নিউটন মিটার হুম ইনটু ডাইন সেন্টিমিটার। তাহলে আমাকে হুম ফার্স্টে কি করতে হবে, 1 নিউটন মিটার মানে কি উজ্জয়িনী? 1 নিউটন মিটার মানে বেসিক্যালি 1 নিউটন মাল্টিপ্লাইড বাই 1 মিটার। এইটা হচ্ছে আমার সিম্পল। এবার 1 নিউটনকে ফার্স্টে আমাকে কনভার্ট করতে হবে ইনটু ডাইন। তাহলে 1 নিউটনকে আমি যদি ডাইনে হুম কনভার্ট করি তাহলে ভ্যালুটা কত? স্যার 10 টু দি পাওয়ার 5। 10⁵, ভেরি গুড। তাহলে 10⁵ ডাইন। নেক্সট, মিটার টু সেন্টিমিটার কি হবে? স্যার 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, দ্যাট মিনস 10⁵ হুম তাহলে 10⁵কে 10⁵ হুম দিয়ে মাল্টিপ্লাই করলে 10⁵ হয়ে যাবে, তাই তো? তাহলে হুম টেন টু দি হুম পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। এইটা হচ্ছে রিলেশন বিটুইন 1 নিউটন মিটার অ্যান্ড ডাইন সেন্টিমিটার। 1 নিউটন মিটার ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন সেন্টিমিটার। দেখো, এটা ক্লিয়ার? হুম আচ্ছা, এইবার আর একটা কথা উজ্জয়িনী, সেটা হচ্ছে দেখবে আমরা বেসিক্যালি যেটা বলি যে আমাদের বডি ওয়েট আমরা কখনো নিউটনে বলি? আমরা কখনো কি বলি বডি ওয়েট না 100 নিউটন বা এটসেট্রা? আমরা সময় কি বলি 50 কেজি, 60 কেজি, 65 কেজি এরকম। কিলোগ্রাম তো মাসের ইউনিট, তাই না? হুম তাহলে আমরা এই যে হুম বলে থাকি কথাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি একদম ট্রু সেন্সে দেখো তাহলে এটা কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট। তাহলে আমরা এই যে টার্মিনোলজি বা এই কথাটা যেটা বলছি, এটার অ্যাকচুয়াল হওয়া উচিত কি ছিল? যদি কোনো পার্সন বলে যে আমার বডি ওয়েট 60 কেজি, তার মানে অ্যাকচুয়ালি বডি হুম ওয়েটটা কিন্তু 60 কেজি নয়, মাস অফ দ্যাট পার্সন হচ্ছে 60 কেজি। তাহলে বডি ওয়েট কি হবে? হুম বডি ওয়েট হওয়া উচিত 60 kgf অর কিলোগ্রাম ফোর্স অর কিলোগ্রাম ওয়েট। তাহলে 50 কেজিকে তুমি যদি 9.8 নিউটন দিয়ে মাল্টিপ্লাই করো, তখন আমরা সেটা নিউটনে কনভার্ট করতে পারবো। যেই জন্য হুম আমাদের দুটো টাইপ অফ ইউনিটস অফ ফোর্স আমাদের পড়তে হয়। একটাকে বলা হয় অ্যাবসোলিউট, আর একটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল। অ্যাবসোলিউট মানে নিউটন, ডাইন, এরা অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট কি সেন্সে? এই ভ্যালুগুলো জি হুম ডিপেন্ডেন্ট নয়, এই ভ্যালুটা থ্রু আউট দিস ইউনিভার্স কনস্ট্যান্ট, ফিক্সড। কিন্তু যখনই জি ডিপেন্ডেন্স চলে আসবে, তখন তুমি যদি আর্থের অ্যাটমসফিয়ারের বাইরে বেরিয়ে যাও উজ্জয়িনী, সেখানে তো আর্থের জি নেই, তাহলে সেই টাইপ অফ ইউনিটের কোনো এক্সিস্টেন্স নেই। আবার একই রকমভাবে তুমি ধরো আর্থের থেকে একটা সার্টেন হাইটে উপরের দিকে উঠছো, যত তুমি আর্থের সারফেস থেকে উপরের দিকে উঠবে জি এর ভ্যালু ডিক্রিজ করতে থাকবে। তাহলে এই ইউনিটগুলো জি ডিপেন্ডেন্ট বলে ভ্যালুগুলো ডিক্রিজ করতে থাকে। অনেক সময়তে এরকম তোমাকে ইউনিট দিয়ে দেবে, ধরো তোমাকে বললো 1 kgf মিটার, বা এটা হচ্ছে 1 কিলোগ্রাম ফোর্স মিটার। এর মানে কি? 1 কিলোগ্রাম ফোর্স মিটার মানে হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে বেসিক্যালি এটাকে যদি আমি এভাবে চিন্তা করি,
তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম 1 কেজিএফ মাল্টিপ্লাইড বাই 1 মিটার। আমার কিলোগ্রাম ফোর্স এই ইউনিট যখনই থাকবে তখনই আমাকে এখান থেকে সুইচ করতে হবে বা এই ইউনিটটাকে কনভার্ট করতে হবে ইনটু নিউটন। 1 কিলোগ্রাম ফোর্স ইজ অলওয়েজ ইকুয়াল টু 9.8 নিউটন। 1 কিলোগ্রাম ফোর্স বেসিক্যালি কি? 1 কিলোগ্রাম ফোর্স হচ্ছে 1 কিলোগ্রাম মাসের একটা অবজেক্টকে আর্থ টুয়ার্ডস ইটস সেন্টার যে ফোর্সে পুল করছে, দ্যাট ফোর্স ইজ 1 কেজিএফ। তাহলে 1 কেজিএফ এটাকে যদি আমাকে নিউটনে কনভার্ট করতে হয় উজ্জয়িনী, তুমি এরকম ইকুয়েশন দেখেছো, এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা আমরা জানি তো। হুম তাহলে তোমার এখানে যখন আমরা ওয়েটকে ডিসকাস করব তখন এই এ কে কনভার্ট করতে হবে ইনটু জি। তার মানে এই ইকুয়েশনটা যখন ডাব্লুর টার্মে যাবে উজ্জয়িনী, তখন এটা হয়ে যাবে এমজি। এই এমটা কি? আমার এই যে 1 কেজিএফ, যেটা এই 1 কেজিএফ এর মধ্যে এম ইজ 1 কিলোগ্রাম, আর জি কি? জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এসআই সিস্টেমে এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি হুম এই 9.8 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করি, তাহলে এই 1 কেজিএফটা কনভার্টেড হবে ইনটু নিউটন। তাহলে আমার হুম কেজিএফ মিটার থেকে নিউটন মিটারে যদি আমাকে কনভার্ট করতে হয় উজ্জয়িনী, তাহলে আমার কাছে লজিকটা কি হবে? 9.8 নিউটন মিটার। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাকে এটা মাথায় রাখতে হবে 1 কেজিএফ ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। দেখো ব্যাপারটা ক্লিয়ার তো? হুম তাহলে এই রিলেশনটা একটু মনে রেখো। আমরা 1 কেজিএফ থেকে 9.8 নিউটনে মুভ করতে পারি সিম্পলি নিউটন সেকেন্ড ল অফ মোশনের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে ইউজ করে। ঠিক একই রকমভাবে যদি এটা কেজিএফ না হয়ে উজ্জয়িনী, এটা যদি এরকম থাকতো 1 গ্রাম ফোর সেন্টিমিটার, তখন আমাকে কি করতে হতো? তখন আমাকে 1 গ্রাম ফোর্স থেকে ডাইনে কনভার্ট করতে হতো। সিজিএস সিস্টেমে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন আমাদের এই হুম ভ্যালুটা হয়ে যেত উজ্জয়িনী ডাইন 980 ডাইন সেন্টিমিটার। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সিন্স 1 গ্রাম ফোর্স ইজ ইকুয়াল টু 980 ডাইন। এখানে তুমি যদি একটা স্টেপকে আরও একটু ফার্দার ইয়ে করে লেখো, তাহলে পরে তোমার ইকুয়েশনটা হবে হচ্ছে এই রকম: 1 গ্রাম ফোর্স ইন্টু 1 সেন্টিমিটার। 1 গ্রাম ফোর্স মিনস 980 ডাইন, তার মানে 980 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার মিনস 980 ডাইন সেন্টিমিটার। এই কনভার্সন দুটো মনে রেখো। দেখো এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার আচ্ছা, এবার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। স্কেলার বা ভেক্টর এই টার্মিনোলজিটা তুমি জানো, শুনেছো? হ্যাঁ স্যার ভেক্টর কাকে বলে বলতে পারবে? স্যার যে মানে যে ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউডও আছে আর ডিরেকশনও আছে। কারেক্ট। কিন্তু এই ডেফিনেশনটা কমপ্লিট ডেফিনেশন নয়, কারণ এটা এই মোমেন্টে তোমার জন্য এটা সাফিসিয়েন্ট। কিন্তু আমরা যদি আমাকে তুমি বলো যে এই ডেফিনেশনটা কমপ্লিট ডেফিনেশন অফ এ ভেক্টর কিনা, তাহলে এটা কিন্তু কমপ্লিট ডেফিনেশন নয়। তার কারণ শুধু ম্যাগনিটিউড আর ডাইরেকশন থাকলেই সেটা ভেক্টর হয় না। ভেক্টরকে যখন আমরা অ্যাড করি, তুমি ধরো একটা স্কেলার নাম্বারকে ধরো 10 এর সঙ্গে 10 অ্যাড করছো, তুমি আনসারে কি লিখছো? 20। এটা সিম্পল স্কেলার অ্যাডিশন। হুম কিন্তু যদি 10 স্কেলার না হয়ে একটা কোনো ভেক্টর হয়, তাহলে আমরা কিন্তু এরকম সিম্পল ওয়েতে 10 ভেক্টর প্লাস 10 ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর 20 লিখতে পারি না। তখন তাদেরকে অ্যাড করার কমপ্লিটলি ডিফারেন্ট একটা অ্যালজেব্রা আছে।
তাদেরকে সেই রুলকে ফলো করতে হয়। তার মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডাইরেকশন এই দুটো নেসেসারি কন্ডিশন, কিন্তু এটা থাকলেই ভেক্টর হবে না। সাইমালটেনিয়াসলি এই কোয়ান্টিটিগুলোকে তোমায় কি করতে হবে, ওই ভেক্টর অ্যাডিশনের কিছু রুলকে ওবে করতে হবে, ফলো করতে হবে, তাদেরকে আমরা বলতে পারবো ভেক্টর কোয়ান্টিটি। এখন আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই, এখন আমরা শুধু আমাদের পার্টটাকে এইটুকুর মধ্যে রাখি যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন বোথ এক্সিস্ট করছে, সেটাকেই আমরা ভেক্টর হিসাবে ট্রিট করব। এবার তোমার কাছে আমার কোয়েশ্চেন, তাহলে এই যে আমরা মোমেন্ট অফ ফোর্সকে কনসিডার করলাম, এই যে আমরা ইকুয়েশন দিয়ে সমস্ত ক্যালকুলেশন করলাম, এই টর্ক বা মোমেন্ট অফ ফোর্স তোমার কি মনে হয়, ইজ ইট এ স্কেলার কোয়ান্টিটি অর এ ভেক্টর কোয়ান্টিটি? স্যার ভেক্টর। কেন ভেক্টর হচ্ছে একটু বলতে পারো? স্যার কারণ ফোর্সের জন্য একটা মানে মুভমেন্টও প্রডিউস হচ্ছে ফোর্সের ডিরেকশনে, মানে জন্য একটা পার্টিকুলার একটা ডিরেকশনে। পার্টিকুলার ডাইরেকশনে প্রডিউসড হচ্ছে, ভেরি গুড। আর ম্যাথামেটিক্যালি, কারণ দেখো ফোর্সটা যদি ডাউনওয়ার্ড ডাইরেকশনে এই হরাইজেন্টাল স্ট্রাকচারের উপর অ্যাপ্লাইড হয়, তাহলে এই স্ট্রাকচারটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। কিন্তু যদি আমরা এই স্ট্রাকচারের উপর আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতাম উজ্জয়িনী, ধরো আমরা যদি এবারে ফোর্সটাকে এই দিকে অ্যাপ্লাই করতাম, তাহলে কি হতো, তাহলে এই পার্টটা এই ডাইরেকশনে মুভ করতো আর এটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করতো, তাহলে দেখো ক্লকওয়াইজ রোটেশন হতো। তার মানে রোটেশনাল তোমার রোটেশনাল এফেক্ট অফ ফোর্স অর টর্ক বেসিক্যালি একটা টাইপ অফ রোটেশনকে ডিফাইন করবে, আইদার অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ। তার মানে এটা একটা ডেফিনিট ওয়েতে ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু ম্যাথামেটিক্যালি তুমি এটাকে এভাবেও চিন্তা করে রাখতে পারো, তুমি মোমেন্ট অফ ফোর্স পাচ্ছ কিভাবে, ফোর্স মাল্টিপ্লাইড বাই সাম ডিস্টেন্স। ফোর্সের তো ম্যাগনিটিউড ডাইরেকশন বোথ এক্সিস্ট করে, তাই না? তাহলে ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আর ডিস্টেন্স যেটা আমরা বলছি, এটা অ্যাকচুয়ালি আমরা কনসিডার করি হচ্ছে ডিসপ্লেসমেন্টের টার্মে, এটাকে একটা ভেক্টর হিসাবে আমরা ট্রিট করি, যাকে আমরা বলি হচ্ছে পজিশন ভেক্টর। তার মানে এখানে দুটো ভেক্টরের প্রোডাক্ট হচ্ছে একটা পার্টিকুলার কিছু কন্ডিশনকে স্যাটিসফাই করে, তার জন্য আমার লেফট হ্যান্ড সাইড একটা ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে। এবার যেহেতু আমরা এই টাইপ অফ প্রোডাক্ট এখনো জানি না, তাই জন্য আমরা এটা নিয়ে বেশি চিন্তা করব না, তোমাকে আমি বলে রাখলাম। তাহলে টর্ক আমরা ভেক্টর কোয়ান্টিটি কি সেন্সে ট্রিট করছি, কারণ ডাইরেকশন অফ ফোর্সের উপর ডিপেন্ড করে রোটেশনাল এফেক্টটা চেঞ্জ হচ্ছে। তাহলে মোমেন্ট অফ ফোর্স অর টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড হচ্ছে ইকুয়াল টু দিস প্রোডাক্ট। আর ডাইরেকশনটা কোন দিকে হবে, ডাইরেকশন হবে হচ্ছে অবজেক্টের রোটেশন অ্যাবাউট দ্য পয়েন্ট কি সেন্সে হচ্ছে তার উপর। এই লজিকের উপর বেস করে আলটিমেটলি দুটো টার্মিনোলজি তৈরি হলো উজ্জয়িনী, একটাকে আমরা বলছি ক্লকওয়াইজ আর আরেকটাকে বলছি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টস। ও সরি, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টস। ডাইরেকশন অফ রোটেশন যেটা প্রডিউসড হচ্ছে অন দ্য অবজেক্ট, তার ডাইরেকশনটাকে আমাকে কনসিডার করতে হবে। এবারে আমরা যদি এই ফিগারটাকে দেখি উজ্জয়িনী, এই ফিগারে আমার কি ফিগারটা কি বলছে, যে আমার যদি ডাইরেকশন অফ মোশনটা চেঞ্জ হয়, তাহলে পরেই স্ট্রাকচারের রোটেশনাল ডাইরেকশনটাও কমপ্লিটলি অপোজিট হয়ে যাচ্ছে। এটা যেরকম ট্রু উজ্জয়িনী, ঠিক একই রকম ভাবে তুমি আরেকটা জিনিস চিন্তা করে দেখো উজ্জয়িনী, আমি যদি এই ফোর্সটাকে এই সাইডে অ্যাপ্লাই করতাম, তাহলে কি হতো, ডাউনওয়ার্ড ডাইরেকশনে। ধরো এই অবজেক্টটা এই এন্ডে নেই, এবার আমি
এই ফোর্সটা অ্যাপ্লাই করেছি এই এন্ডে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, সেম ফোর্স এফ, তাহলে স্ট্রাকচারের রোটেশনটা কি হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তুমি এই মোমেন্টে এই অবজেক্টটাকে বাদ দাও, মনে করো গারফিল্ড ওখানে নেই, স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। যদি যদি গারফিল্ড না থাকে উজ্জয়িনী, তুমি ফোর্সটা অ্যাপ্লাই করেছো, তাহলে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা কোন দিকে মুভ করবে, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন স্যার ডাউনওয়ার্ড মুভ করবে, তাই তো? তাহলে পরে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা যদি ডাউনওয়ার্ড ডাইরেকশনে মুভ করে উজ্জয়িনী, তাহলে এই পয়েন্ট অফ এই সাইডটা আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে তো, কারণ এটা তো পিভটেড। তাহলে এটা যদি ডাউনওয়ার্ডে মুভ করে আর এই এন্ডটা যদি আপওয়ার্ডে মুভ করে, তাহলে রোটেশনটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? স্যার ক্লকওয়াইজ হবে। তাহলে শুধুমাত্র ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ড করে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা কিন্তু প্রডিউসড হচ্ছে না। তুমি যে পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই করছো তার রেসপেক্টে পিভটেড পয়েন্টটা বা ফিক্সড পয়েন্টটা যার অ্যাবাউটে অবজেক্টটা ঘুরছে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। দেখো এই ফিগারে দুটো ফোর্সই ডাউনওয়ার্ড, কিন্তু যখন তোমার অ্যাপ্লাইড ফোর্সটাকে তুমি রেখেছো অবজেক্টের উপর এই ফিক্সড পয়েন্টের রেসপেক্টে অন দ্য লেফট সাইড, তখন অবজেক্টের মধ্যে রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু সেম ফোর্সকে সেম ডাইরেকশনে যখন তুমি ফিক্সড পয়েন্টের রেসপেক্টে টুয়ার্ডস রাইট অ্যাপ্লাই করছো, তখন কিন্তু অবজেক্টের রোটেশন আর অ্যান্টি ক্লকওয়াইজ নয়, তখন হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ। তাহলে আমাকে যদি বলে যে দ্য ডাইরেকশন অফ রোটেশন প্রডিউসড অন এ বডি, যেটা হচ্ছে আইদার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা ডিপেন্ড করছে কার উপরে? এটা ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টরের উপর। নাম্বার ওয়ান, ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, তার উপর ডিপেন্ড করছে। আর সেকেন্ড হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স উইথ রেসপেক্ট টু দ্য ফিক্সড পয়েন্ট অর পিভটেড পয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো? এটা বুঝতে পেরেছো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পরে এই যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোশন, আমি এখানে কি বলবো, যে দ্য ডাইরেকশন অফ রোটেশন প্রডিউসড অন এ বডি ডিপেন্ডস অন নাম্বার ওয়ান the direction of the applied force and number two the point of application of the force with respect to the pivoted point or point of rotation. আমার আগের ফিগারে একবার তোমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন রয়েছে পিভটেড পয়েন্টের লেফটে, আরেকবার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন রয়েছে পিভটেড পয়েন্টের রাইটে। এখানে দুটো ফিগারেই অ্যারোটা ডাউনওয়ার্ড, তার মানে ডাইরেকশন অফ ফোর্স সেম, কিন্তু পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন চেঞ্জ হওয়ার জন্য রোটেশনাল এফেক্টটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জড হয়ে যাচ্ছে। দেখো এটা ক্লিয়ার তো উজ্জয়িনী? তাহলে আমি যদি এই পুরো ব্যাপারটাকে একটা তোমার ডায়াগ্রাম দিয়ে মনে রাখতে চাই, যেখানে আমি সবকটা কন্ডিশনকে দেখতে পাবো, তাহলে আমরা এরকম একটা ফিগারের দেখো হেল্প নিতে পারি উজ্জয়িনী। দেখো যখন পিভটেড এন্ডের রেসপেক্টে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো অবজেক্টের উপর ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশানে অন দ্য লেফট সাইড অফ দ্যাট পিভটেড পয়েন্ট, তখন দেখো এই এন্ডটা উপরের দিকে উঠবে, এই এন্ডটা নিচের দিকে নামবে, তার মানে এটা একটা ক্লকওয়াইজ মোমেন্টকে প্রডিউস করছে। কিন্তু যেই মোমেন্টে তোমার
তোমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ফালক্রামের রেসপেক্টে বা পিভটেড পয়েন্টের রেসপেক্টে টুয়ার্ডস রাইট হয়ে যাচ্ছে, তখন দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ডাউনওয়ার্ডটা তো আমরা একটু আগে দেখলাম। তাহলে দেখো তুমি একটা পেয়ারের ফর্মে চিন্তা করতে পারো, যেখানে তোমার অ্যাপ্লাইড ফোর্সের ডাইরেকশন সেম থাকলেও পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট অফ রোটেশন চেঞ্জ করছে, সঙ্গে সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ চেঞ্জ হচ্ছে। আর একই রকমভাবে তুমি যদি 1R3কে পেয়ার করো, তাহলে 1R3কে পেয়ার করলে তোমার কাছে এবার পিভটেড পয়েন্টটা বা পয়েন্ট অফ রোটেশনটা ফিক্সড, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনও ফিক্সড, কিন্তু ডাইরেকশন অফ ফোর্স হচ্ছে ডিফারেন্ট। তাহলে 1-3 আর 2-4কে যদি আমি পেয়ার করি, তাহলে আমার কাছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স উইথ রেসপেক্ট টু দ্য ফিক্সড পয়েন্ট সেম, কিন্তু ডাইরেকশন অফ ফোর্স দেখো কমপ্লিটলি অপোজিট। আর তুমি যদি 1-2 আর 3-4কে পেয়ার করো, তাহলে আমার কাছে কি ডাইরেকশন অফ ফোর্স সেম, কিন্তু পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স উইথ রেসপেক্ট টু দ্য ফিক্সড পয়েন্ট ডিফারেন্ট। তাই জন্য দেখো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টসটা প্রডিউসড হচ্ছে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এর যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে আসি উজ্জয়িনী, তাহলে রিয়েল লাইফ এক্সাম্পলের সব থেকে বড় এক্সাম্পল যেটা আমরা বাড়িতে সব সময়তে পাচ্ছি, সেটা হচ্ছে ওপেনিং অর ক্লোজিং এ ডোর। এই ফিগারটাকে যদি আমি আরেকটু জুম করি, এ দেখো ডোর হ্যান্ডেল, এই যে হিঞ্জড সাইডটা তার থেকে দেখো এক্সট্রিম রাইটের দিকে রয়েছে। আমি ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করছি? হ্যান্ডেলের উপরে। তাহলে ডোরটা সুইং করছে অ্যাবাউট দিস হিঞ্জ, তার মানে এই হিঞ্জের মধ্যে দিয়ে দেখো তুমি একটা ভার্টিক্যাল লাইনকে যখন ইমাজিন করছো, ড্র করছো, সেটা বেসিক্যালি তোমার হয়ে যাচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন ফর দিস ডোর, কারণ ডোরটা এর অ্যাবাউটেই সুইং করছে। তাহলে পরে আমরা ফোর্সকে অ্যাপ্লাই করছি অ্যাট পয়েন্ট এ, যেটা আমার এখানে এ দিয়ে ডিনোট করা রয়েছে। ডোর ফিক্সড রয়েছে বা পিভটেড রয়েছে অ্যাট দ্য এন্ড সি, তাহলে এ থেকে সি এর মধ্যে তুমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাচ্ছ। এবার তুমি যদি ফোর্সটাকে উজ্জয়িনী এই ডাইরেকশানে অ্যাপ্লাই করো, যদি এই দিকে অ্যাপ্লাই করো, কালারটাকে আমি একটু চেঞ্জ করে ধরো ব্ল্যাক থাক, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। আমি যদি এই ডাইরেকশানে ফোর্সটা অ্যাপ্লাই করি, তাহলে ডোরটা ক্লোজ হবে। আর যদি আমি ডাইরেকশনটাকে রিভার্স করে দিই, তাহলে ডোরটা ওপেন হবে। যখন ডোর ওপেন হচ্ছে, তখন ডোরের রোটেশন ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ উজ্জয়িনী? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আর যখন ডোরকে আমি ক্লোজ করছি, তখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এই স্ট্রাকচারের জন্য ম্যাক্সিমাম, তার মানে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্সে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলে লার্জ একটা টর্ক প্রডিউস হবে। তার জন্য আমরা খুব বেশি এফোর্ট না দিয়ে এই ডোরকে ওপেন বা ক্লোজ করতে পারবো। এটা ক্লিয়ার তো? আচ্ছা, এবার যদি আমরা এই ফিগারটাকে কনসিডার করি উজ্জয়িনী, এখানে সিচুয়েশনটা কি হচ্ছে? দুটো দেখো আনইভেন মাস, তার মানে অটোমেটিক্যালি কি ওয়েটটাও আনইভেন। তাহলে এই ছেলেটি অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করছে এই এন্ডে, আর এই ছেলেটি রিলেটিভলি কম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। এবার সিচুয়েশনটা কীরকম দাঁড়াচ্ছে উজ্জয়িনী? সিচুয়েশনটা হচ্ছে এই পার্টেও ফোর্সটা হচ্ছে ডাউনওয়ার্ড, এই পার্টেও ফোর্সটা হচ্ছে ডাউনওয়ার্ড। এবার দুটো ফোর্স
ডিফার করার জন্য আমি একটা ফোর্সকে একটু মোটা করে ড্র করলাম, আর একটাকে একটু ন্যারো করে ড্র করলাম, তাহলে দুটো ফোর্সই ডাউনওয়ার্ড। এবারে তুমি যদি এই তোমার লেফটে যে ছেলেটি রয়েছে তার অ্যাপ্লাইড ফোর্সের রেসপেক্টে এই স্ট্রাকচারটার রোটেশনকে ইম্যাজিন করো, তাহলে রোটেশনটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এই এন্ডটা নিচের দিকে নামবে, এই এন্ডটা উপরের দিকে উঠবে। আবার তুমি যদি এই ছোট বাচ্চাটার রেসপেক্টে চিন্তা করো, তাহলে এবার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স এই পিভটেড পয়েন্টের রেসপেক্টে রাইটে, তাহলে এই এন্ডটা নিচের দিকে নামার কথা, এই এন্ডটা উপরের দিকে ওঠার কথা, তাহলে এটা ক্লকওয়াইজ হওয়ার কথা ছিল। কিন্তু দুটো ফোর্সই এখানে ডাউনওয়ার্ড, লেফটের ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ তোমার রোটেশনকে প্রডিউস করছে, রাইটের ফোর্স ক্লকওয়াইজ রোটেশনকে প্রডিউস করছে। কিন্তু যেহেতু লেফটের ফোর্সের ম্যাগনিটিউড রাইটের ফোর্সের ম্যাগনিটিউডের থেকে অনেক বেশি, তাই জন্য এফেক্টিভলি এই ছেলেটির বডি ওয়েটের যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে তার এফেক্ট আর এই ছোট ছেলেটির বডি ওয়েটের জন্য যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে তার রোটেশনাল এফেক্ট সেম হচ্ছে না। যেটা গ্রেটার রোটেশনাল এফেক্ট হবে সে কি করবে, স্মলার রোটেশনাল এফেক্টকে ওভারকাম করবে, করে আলটিমেটলি ওই গ্রেটার রোটেশনাল এফেক্টের ডাইরেকশানে অবজেক্টকে রোটেট করাবে। তাহলে এখানে গ্রেটার ফোর্স কার কোন দিকে অ্যাক্ট করছে, অন দ্য লেফট সাইড, তাই জন্য টোটাল স্ট্রাকচারটার মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন প্রডিউসড হচ্ছে। দেখো এটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যদি এরকম আরেকটা এক্সাম্পলকে নিই উজ্জয়িনী, ধরো এইরকম যদি একটা এক্সাম্পলকে নিই, এখানেও দেখো তুমি কিন্তু এই স্প্যানারটা ইউজ করে, স্প্যানার অ্যাকচুয়ালি আমরা কি কারণের জন্য ইউজ করি, এটা একটা রেঞ্জ টুল, এটা একটা টুল, এটা দিয়ে তুমি একটা নাটকে টাইট করবে বা লুজ করবে। এবার দেখো এখানে একটা লং হ্যান্ডেল রয়েছে। কেন হ্যান্ডেলটা লং করা হয়েছে, তার কারণ আমি যদি এই এন্ডে ফোর্সটা অ্যাপ্লাই করি উজ্জয়িনী, আমাকে তো এই যে এই পার্টটা যেটা এই জয়ের মধ্যে তো আমাকে নাটটাকে সেট করতে হবে। তার মানে আমার এই রেঞ্জ বা স্প্যানারটা এই এন্ডে পিভটেড হবে। তাহলে এই এন্ডে আমি যদি এবারে এই জায়গাটাতে কনসিডার করি, এইটা হচ্ছে ধরো আমার স্ক্রুটা বা নাটটা যেটাকে আমাকে ওপেন করতে হবে, তাহলে আমি এই জটাকে আমি এই নাটের মধ্যে এনে আমি সেট করলাম, তার মানে আমার এই স্প্যানার বা রেঞ্জটা এই পয়েন্টের অ্যাবাউটে ফিক্সড হয়ে গেল, পিভটেড হয়ে গেল। এইবার যদি আমি হ্যান্ডেলের এই এন্ডে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে পরে আমার কি হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ম্যাক্সিমাইজড হবে, তাহলে আমি এফেক্টিভলি কম অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করেও সাফিসিয়েন্টলি লার্জ অ্যামাউন্টের টর্ক বা মোমেন্টকে প্রডিউস করতে পারবো। এবার আমাকে বলো তো উজ্জয়িনী, আমি যদি এবারে ফোর্সটাকে এইভাবে অ্যাপ্লাই করি এই এন্ডে, তাহলে পরে রোটেশনাল এফেক্টটা কীরকম হবে, ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হবে। আর যদি আমি ফোর্সটাকে এই দিকে অ্যাপ্লাই করতাম, তাহলে পরে আমার এটা হতো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আলটিমেটলি আমার ডাইরেকশন অফ ফোর্সকে চেঞ্জ করতে পারি, আমার রোটেশনাল এফেক্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ডাইরেকশন অফ ফোর্সকে আমি সেম রেখে আমার যদি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সকে উইথ রেসপেক্ট টু দ্য ফিক্সড পয়েন্ট অর পয়েন্ট অফ রোটেশন আমি চেঞ্জ করাই, তাহলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি মোমেন্ট অফ ফোর্সের সেন্সটা কমপ্লিটলি রিভার্স বা অপোজিট হয়ে যাচ্ছে। এবং সব জায়গাতেই তুমি দেখো ডোর হ্যান্ডেল এমন একটা জায়গাতে সেট করা যেখানে পিভটেড এন্ডের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে তুমি ফোর্স অ্যাপ্লাই করতে পারো।
রেঞ্চের এই হ্যান্ডেলটাকে লং হ্যান্ডেল করা হয়েছে কেন? যেন তুমি এজে যখন ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটা যেন এই পিভটেড এন্ড বা ফিক্সড এন্ডের থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সে অ্যাপ্লাইড হতে পারে, তাতে আমরা ম্যাক্সিমাম টার্নিং এফেক্ট বা মোমেন্ট অফ ফোর্সকে প্রডিউস করতে পারবো। আমার টার্গেট সবসময়তে হবে এফিশিয়েন্টলি এমনভাবে মোমেন্ট অফ ফোর্সকে বা টার্নিং এফেক্টকে প্রডিউস করতে হবে যেখানে আমার অ্যাপ্লাইড ফোর্সের ম্যাগনিটিউড খুব লার্জ অ্যাপ্লাই করতে হবে না, সাফিসিয়েন্টলি লার্জ অ্যাপ্লাই করেও আমরা যেন গ্রেটার টার্নিং এফেক্টকে প্রডিউস করতে পারি। দেখো এই অবধি টোটাল ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পেরেছো উজ্জয়িনী এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা নতুন টার্মিনোলজি আমরা জানব, যেটার নাম হচ্ছে কাপল। কাপল মানে কি? একটা পেয়ার। এই কাপলটা কেন আমার এখানে অ্যাপিয়ার করলো? আমরা এই যে টার্নিং এফেক্টগুলো নিয়ে চিন্তা করছি উজ্জয়িনী, এই টার্নিং এফেক্টের সময় আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে এই টার্নিং এফেক্টটা কি একটা সিঙ্গল ফোর্সের জন্য প্রডিউসড হচ্ছে নাকি একটা পেয়ার অফ ফোর্সের জন্য প্রডিউসড হচ্ছে, তোমার কি মনে হয়? এই সমস্ত এক্সাম্পলগুলোকে যদি আমি কনসিডার করি উজ্জয়িনী, এখানে কি সিঙ্গল ফোর্স তার জন্য কি রোটেশনাল এফেক্ট পাচ্ছি নাকি এখানে একটা পেয়ার অফ ফোর্স আছে? স্যার বলো। সিঙ্গল ফোর্স। না, সিঙ্গল ফোর্স নয়। কেন নয় আমি বলছি, এক মিনিট। দিদি আমি একটু ক্লাসে আছি, আমি তোমাকে ক্লাস শেষ হবার পর ফোন করছি। নিউটনস থার্ড ল কি বলে উজ্জয়িনী? আমরা নিউটনস থার্ড ল পড়েছি তো? হ্যাঁ স্যার, এভরি অ্যাকশনের জন্য there is an equal and opposite reaction. ভেরি গুড। তাহলে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো একটা অবজেক্টের উপর এবং সেটাকে যদি আমি অ্যাকশন হিসাবে কনসিডার করি, তাহলে অবজেক্ট তোমার উপর একটা রিয়াকশন ফোর্স ব্যাক করাবে না? হুম। এর সব থেকে ভালো এক্সাম্পল কি বলো তো? তুমি এই মোমেন্টে চেয়ারে বা খাটে কোথাও তুমি বসে আছো, তুমি তোমার বডি ওয়েটকে ফিল করতে পারছো? বা যখন আমরা কোনো ফ্লোরের উপর দাঁড়িয়ে থাকি আমরা আমাদের বডি ওয়েটকে ফিল করতে পারি? পারি? না, পারি না? মানে হ্যাঁ। তুমি এটা খেয়াল করে কখনো দেখেছো? ধরো তুমি একটা কোথাও গেছো, যেটা ধরো ধরো অনেক হাই রাইজ কোনো বিল্ডিং, তুমি লিফটে যাচ্ছ, লিফট যখন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে মুভ করা স্টার্ট করে, জাস্ট স্টার্টের মোমেন্টে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের সময়তে হট করে আমাদের যেন মনে হয় না যেন উপর দিয়ে কেউ একটা ফোর্স দিল ডাউনওয়ার্ড ডাইরেকশানে? এটা কখনো ফিল করেছো? খেয়াল করে দেখেছো? হুম। বা ধরো তুমি ধরো হ্যাঁ। 13th বা 14th ফ্লোরে রয়েছো, সেখান থেকে তুমি লিফটে করে নিচের দিকে নামবে, যেই মোমেন্টে লিফটটা নিচের দিকে মুভ করা স্টার্ট করে তুমি দেখবে সাডেনলি ওই ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্য হট করে আমাদের বডিটা যেন কিরকম একটু হালকা লাগে। কেন হচ্ছে এটা? হুম। তার কারণটা হচ্ছে যে স্ট্রাকচারটার উপর আমরা দাঁড়িয়ে আছি বা বসে আছি তার উপর আমাদের বডি ওয়েট অ্যাক্ট করছে ডাউনওয়ার্ড ডাইরেকশানে।
তাহলে আমাদের বডি ওয়েটকে তুমি যদি অ্যাকশন হিসাবে ইমাজিন করো, তাহলে আমি এই মোমেন্টে চেয়ারে বসে আছি, তুমি ধরো চেয়ারে বসে আছো, তাহলে আমাদের বডি ওয়েটটা চেয়ারের উপর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যাপ্লিকেবল হচ্ছে। চেয়ার হুম আমাদের উপর ব্যাক করাচ্ছে আমার বডি ওয়েটের ইকুয়াল অ্যামাউন্টের রিয়াকশন ফোর্স। এই রিয়াকশন ফোর্সটা আমার হুম বডির উপর অ্যাক্ট করছে বলেই কিন্তু আমি আমার বডি ওয়েটকে ফিল করতে পারছি। যদি এরকম সিচুয়েশন হতো উজ্জয়িনী, তুমি চেয়ারের উপর হুম বসে আছো, চেয়ার তোমার উপর কোনো রিয়াকশন ফোর্স ব্যাক করাচ্ছে না, তখন তুমি নিজের কোনো বডি ওয়েটকে ফিল করতে পারবে না, তখন তোমার নিজেকে মনে হবে ওয়েটলেস। তাহলে যখনই তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো ইউনিভার্সে, তার একটা রিয়াকশন ফোর্স সবসময় থাকবেই। এটা মানে পেয়ার অফ ফোর্স। আমি যখন ডোর হ্যান্ডেলের উপর এই ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করছি উজ্জয়িনী, তখন কিন্তু এই ডোর হ্যান্ডেল আমার হাতের উপর অপোজিট ডাইরেকশানে এই দিকে কিন্তু একটা রিয়াকশান ফোর্স ব্যাক করাবে, এটা করাতে বাধ্য। এই দিকে একটা রিয়াকশান ফোর্স ওর ব্যাক করাবেই। দাঁড়া, এটা অন্য কোনো, এই কালারটা থাক। এই রিয়াকশান ফোর্সটা আমার অ্যাপ্লাইড ফোর্সের সেম ম্যাগনিটিউড বাট অপোজিটলি ডাইরেক্টেড। এবার ব্ল্যাক হুম অ্যারোটা হচ্ছে তোমার অ্যাকশান, যেটা অ্যাক্ট করছে বডির উপর, আর গ্রিন অ্যারোটা হচ্ছে রিয়াকশান, যেটা বডি তোমার উপর ব্যাক করাচ্ছে। তার মানে হুম একটা পেয়ার অফ ফোর্স এখানে অ্যাক্ট করছে। একটা হচ্ছে হুম এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স, যেটা তুমি অ্যাপ্লাই করছো, ব্ল্যাক অ্যারো, আর আরেকটা হচ্ছে রিয়াকশান ফোর্স। এবার এই রিয়াকশান ফোর্সটা কোথায় ক্রিয়েটেড হয় উজ্জয়িনী? এই রিয়াকশান ফোর্সটা অ্যাকচুয়ালি ক্রিয়েটেড হয় অ্যাট দ্য পিভোটেড এন্ড। ডোরটা এই এন্ডে হিঞ্জড রয়েছে, ফিক্সড রয়েছে, তাহলে এই হুম গ্রিন অ্যারো যেটা রিয়াকশান ফোর্স, সেটা এই পিভোটেড এন্ড বা ফিক্সড এন্ডে ক্রিয়েটেড হচ্ছে। এই দুটো অ্যারোর হুম মধ্যে কি রিলেশন আছে? দে আর ইকুয়াল ইন ম্যাগনিটিউডস, কারণ দে আর অ্যাকশন রিয়াকশন ফোর্সেস। নেক্সট রিলেশন কি? হুম দে আর অপোজিটলি ডাইরেক্টেড। আর কি দেখতে পাচ্ছ উজ্জয়িনী? তোমার এই ফোর্সটা যে লাইনের অ্যালংয়ে অ্যাক্ট করছে, এই ব্ল্যাক অ্যারোটা, গ্রিন অ্যারো কি সেম লাইনের অ্যালংয়ে অ্যাক্ট করছে? করছে না। দুটো দেখো ডিফারেন্ট না লাইনের অ্যালংয়ে অ্যাক্ট করছে, তাই তো? হুম এবার তুমি যদি এই লাইনটাকে ফার্দার এক্সটেন্ড করো, তাহলে সিচুয়েশনটা কীরকম হবে উজ্জয়িনী? সিচুয়েশনটা হচ্ছে এরকম একটা লাইন পাবো আমরা, আর হুম এই রকম আরেকটা লাইন পাবো। এই দুটো লাইনকে আমি যদি সেপারেটলি এই দিকে সরিয়ে নিয়ে আসি, দেখো তো উজ্জয়িনী, এই দুটো লাইন প্যারালাল টু ইচ আদার হয়ে গেল না লাইন দুটো? হ্যাঁ স্যার তাহলে এই যে পেয়ার অফ ফোর্সেসটা অ্যাক্ট করছে, এদের কি কি কানেকশন পেলাম? এই দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম, কারণ এরা অ্যাকশন রিয়াকশন। সেকেন্ড রিলেশন কি পেলাম? দে আর অপোজিটলি ডাইরেক্টেড। থার্ড রিলেশন কি পেলাম? এই যে দুটো ফোর্স, এরা যে দুটো লাইনের অ্যালংয়ে অ্যাক্ট করছে, সেই দুটো লাইন হচ্ছে প্যারালাল টু ইচ আদার। হুম এই তিনটে কন্ডিশন যদি একটা পেয়ার অফ ফোর্স স্যাটিসফাই করে, যে পেয়ার অফ ফোর্সটা একটা সিস্টেমের উপর অ্যাক্ট করছে, তখন আমরা এই দুটো ফোর্সকে অ্যাজ এ হোল কনসিডার করি অ্যাজ এ কাপল। তাহলে কাপল শুধুমাত্র যে তোমার দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্স অপোজিটলি ডাইরেক্টেড হবে তাহলে কিন্তু নয়। কেন নয়? কারণ আমি যদি এরকম একটা সিচুয়েশনকে ইম্যাজিন করি উজ্জয়িনী, ধরো এটা একটা হরাইজেন্টাল সারফেস,
এর উপরে এরকম একটা ব্লক রয়েছে, তাহলে এই ব্লকের ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করবে। এটা হচ্ছে ওয়েটটা। এবার আমার এই হরাইজেন্টাল সাপোর্টটা কোনটা উজ্জয়িনী? আমার হরাইজেন্টাল সাপোর্টটা হচ্ছে এই সাপোর্টটা। তাহলে এইটা যদি হুম আমার, এটা যদি আমার টেবিলটা হয়, তোমার 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 ঘরের যদি টেবিলটা হয়, তাহলে এই টেবিলের হুম উপর ব্লকের ওয়েট ডাউনওয়ার্ড ডাইরেকশনে অ্যাক্ট করছে। তাহলে ব্লক কি হবে? ব্লক তখন এই বডির উপর রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে কোন দিকে? ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে। এই পার্টিকুলার হুম কেসে দেখো উজ্জয়িনী, এই দুটো ফোর্স এই ফোর্সের কন্ডিশনের মতন ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিটলি ডাইরেক্টেড। কিন্তু দেখো এখানে এই দুটো অপোজিটলি ডাইরেক্টেড ফোর্স সেম লাইনের অ্যালংয়ে অ্যাক্ট করছে, তাই না? হুম তাহলে এরা কিন্তু কাপল প্রডিউস করতে পারবে না। হুম তাহলে কাপল প্রডিউস করতে গেলে ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিটলি ডাইরেক্টেড এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করার সাথে সাথে আরও একটা কন্ডিশনকে আমাকে স্যাটিসফাই করতে হবে। সেটা কি? দেয়ার লাইন অফ অ্যাকশন শুড বি প্যারালাল টু ইচ আদার। দুটো ফোর্স অ্যালং দ্য সেম লাইন অফ অ্যাকশন কিন্তু কখনো অ্যাক্ট করবে না। যদি অ্যাক্ট করে তাহলে এই ফোর্স দুটো যেরকম একজন আরেকজনকে ক্যান্সেল করে দিচ্ছে, তার জন্য দেখো এই ব্লকের কোনো রোটেশন বা মুভমেন্ট নেই। কেন নেই? তার কারণ এই দুটো ফোর্স ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তা হচ্ছে না, কারণ এদের লাইন অফ অ্যাকশনটা হচ্ছে ডিফারেন্ট। হুম ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আমার কাপলের কন্ডিশনস কি কি হবে? কন্ডিশন নাম্বার 1, দ্য পেয়ার অফ ফোর্সেস মাস্ট হ্যাভ সেম ম্যাগনিটিউডস। সেকেন্ড কন্ডিশন কি? দ্য টু ফোর্সেস মাস্ট বি অপোজিটলি ডাইরেক্টেড। থার্ড কন্ডিশন কি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট? দেয়ার লাইনস অফ অ্যাকশন শুড বি প্যারালাল টু ইচ আদার। এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়, দেন অ্যান্ড অনলি দেন উই ক্যান ডিফাইন দ্যাট পেয়ার অফ ফোর্স অ্যাজ আওয়ার কাপল। তাহলে এটাকে আমি যদি খুব সিম্পল ওয়েতে উজ্জয়িনী লিখতে চাই, তাহলে আমি এটা লিখতে পারি: টু ইকুয়াল অপোজিট অ্যান্ড প্যারালাল ফোর্সেস separated by a distance constitute a couple। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হুম হ্যাঁ স্যার। এবার কাপল কখনো কিন্তু বডির মধ্যে উজ্জয়িনী ট্রান্সলেশনাল মোশন প্রডিউস করতে পারে না। কাপল কিন্তু সব সময় দরকার টার্নিং এফেক্ট বা রোটেশনের জন্য। তাহলে আমাকে যদি হুম জিজ্ঞাসা করা হয় কাপলটা আমার কখন দরকার, তাহলে আমার আনসার হবে এ কাপল ইজ অলওয়েজ নিডেড টু প্রডিউস এ টার্নিং এফেক্ট অর রোটেশন। তুমি যদি বলো হুম কেন ট্রান্সলেশনাল মোশন নেই, ট্রান্সলেশনাল মোশন হতে গেলে উজ্জয়িনী অবজেক্টের উপরে একটা কোনো পার্টিকুলার ডাইরেকশানে ফোর্স অ্যাক্ট করতে হবে। এবার একটা পার্টিকুলার ডাইরেকশানে ফোর্স অ্যাক্ট করতে গেলে যেটা হবে উজ্জয়িনী, সেটা হচ্ছে এই বডি দুটোর উপরে এই যে দুটো অপোজিট ফোর্স অ্যাক্ট করছে তাদের ম্যাগনিটিউড সেম হওয়া যাবে না, তাদের ডিফারেন্ট হতে হবে। তাহলেই আমরা দেখব হুম গ্রেটার ফোর্সটা তোমার স্মলার ফোর্সকে ওভার পাওয়ার করছে।
কিন্তু সেটা কাপলের কেসে কখনো হবে না, তার কারণ পেয়ার অফ ফোর্সের মধ্যে একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে রিঅ্যাকশন। তাই জন্য হুম কাপল কখনো ট্রান্সলেশনাল মোশন প্রডিউস করতে পারে না, ও সব সময় প্রডিউস করে রোটেশনাল মোশন। এবার কাপলকে তোমাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে ওই কাপলটা যে সেন্সে অবজেক্টকে রোটেট করাচ্ছে, ঠিক তার অপোজিট সেন্সে একটা ইকুয়াল কাপলকে তোমাকে অপোজিটলি অ্যাপ্লাই করতে হবে, তবেই একটা কাপল ব্যালেন্সড হবে। এর সব থেকে ভালো এক্সাম্পল, তুমি সব সময়তে এটা করছো কিন্তু কখনো এভাবে চিন্তা করোনি। কিরকম? ধরো তুমি যখন জল খাওয়ার জন্য এই বটলের ক্যাপকে ওপেন করছো, তখন কি উজ্জয়িনী তুমি এক আঙুল দিয়ে ক্যাপকে রোটেট করিয়ে ওপেন করতে পারো? কখনো পারি না, আমাদের পুরো হাতটা লাগে। এবার তুমি দুটো ফিঙ্গারকে ইউজ করে কিন্তু ক্যাপকে রোটেট করাতে পারো, একটা তোমার থাম্ব আর আরেকটা যে কোনো ফিঙ্গার, সেটা মিডল ফিঙ্গার হতে পারে। এবার তুমি যেই মোমেন্টে থাম্ব আর মিডল ফিঙ্গার দিয়ে তুমি রোটেট করাচ্ছ ক্যাপটাকে, তুমি একটু জাস্ট হ্যান্ড মুভমেন্টটা নিজের ফলো করো, দেখো তোমার থাম্বের মুভমেন্ট আর তোমার মিডল ফিঙ্গার বা অন্য ফিঙ্গারগুলোর মুভমেন্ট কি সেম দিকে? দেখো তো, না অপোজিটলি ডাইরেক্টেড না? হুম তার মানে কি? তার মানে তুমি থাম্ব আর মিডল ফিঙ্গার দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছো, এ পেয়ার অফ ফোর্স যারা ইকুয়াল ইন ম্যাগনিটিউড হচ্ছে, অপোজিটলি ডাইরেক্টেড হচ্ছে, এবং দেখো তোমার থাম্ব আর মিডল ফিঙ্গার কিন্তু সেম লাইনে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছে না অন দ্যাট ক্যাপ, দুটো ডিফারেন্ট পয়েন্টে অ্যাপ্লাই হুম করছে। তার মানে কি? এই দুটো ফোর্স হয়ে যাচ্ছে প্যারালাল ফোর্সেস অ্যান্ড দে আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স। তাহলে তুমি দেখো বটলের ক্যাপটা ওপেন করার সময় সব সময় তুমি কিন্তু কাপলকে অ্যাপ্লাই করছো, যেটা আলটিমেটলি বটলের ক্যাপের মধ্যে টার্নিং এফেক্টকে প্রডিউস করছে। হুম ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার তুমি সাইক্লিং করো? করেছি করেছো, আচ্ছা। সাইকেল চালানোর সময়তে এই রকম সিচুয়েশন হয় না উজ্জয়িনী? দেখো তো, এই ডান দিকের ছবিটা, যখন আমরা প্যাডলিং করি তখন আমাদের রাইট ফুট আর লেফট ফুট তারা কি এক ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতে পারে? না রাইট ফুট যদি ফরওয়ার্ডে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে লেফট ফুট দেখো ব্যাকওয়ার্ডে অ্যাপ্লাই করছে। তাহলে দেখো তো এই পুরো স্ট্রাকচারের উপরে ইকুয়াল ম্যাগনিটিউডের দুটো অপোজিটলি ডাইরেক্টেড ফোর্স অ্যাক্ট করছে, প্যারালাল ফোর্সেস, দে আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স। হুম বাবা যখন গাড়ি চালায়, তখন বাবা যখন দু হাতে স্টিয়ারিং ধরে চালাচ্ছে, টার্ন নেওয়ার সময়তে তখন কি হচ্ছে, দুটো হ্যান্ড, একটা হ্যান্ড দেখো যদি যদি গাড়িটা লেফট টার্ন নেয়, তাহলে দেখো রাইট হ্যান্ড ফরওয়ার্ডে মুভ করবে, লেফট হ্যান্ড ব্যাকওয়ার্ডে মুভ করবে। তাহলে এই দুটো হ্যান্ড দিয়ে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অপোজিট ডাইরেকশানে অ্যাক্ট করছে, বাট দে আর প্যারালাল ফোর্সেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স। তাহলে দেখো এগুলো সবই হচ্ছে এক্সাম্পল অফ কাপল, এবং যারা আলটিমেটলি রোটেশনাল এফেক্টকে প্রডিউস করছে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার আচ্ছা, এবার আমরা উজ্জয়িনী মোমেন্ট অফ এ ফোর্স তো ক্যালকুলেট করেছি, এই তো আমাদের ফর্মুলা ছিল। কাপল যেহেতু টার্নিং এফেক্টকে প্রডিউস করছে, তাহলে অটোমেটিক্যালি এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করা উচিত যে কাপলের কি মোমেন্ট হয়? অবভিয়াসলি হয়, কারণ কাপল যেহেতু রোটেশনাল এফেক্ট বা রোটেশনকে প্রডিউস করছে, তার মানে এর একটা মোমেন্ট থাকবে, কারণ বডিটা কোনো একটা অ্যাক্সিসের অ্যাবাউটে তো রোটেট করছে। তাহলে আমি হুম কীরকম ভাবে ক্যালকুলেট করবো উজ্জয়িনী? তাহলে আমরা যেটা এবার নেক্সট ক্যালকুলেট করব সেইটা হচ্ছে মোমেন্ট অফ কাপল। মোমেন্ট অফ কাপল ক্যালকুলেট করার জন্য
আমাদের কি ক্যালকুলেট করতে হবে? এই যে পেয়ার অফ ফোর্সগুলো অ্যাক্ট করছে, ফোর্সগুলো ইকুয়াল ইন ম্যাগনিটিউড। তার মানে এই পেয়ার অফ ফোর্সেসের মধ্যে থেকে যে কোনো একটা ফোর্সের ম্যাগনিটিউডকে আমি নেব। আর কি নেব? এই দুটো ফোর্সের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এই যে পেয়ার অফ ফোর্সেস যে দুটো লাইনের অ্যালংয়ে অ্যাক্ট করছে, যাদেরকে আমরা বলছি লাইন অফ অ্যাকশন, সেই দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশনের মধ্যে যে পারপেন্ডিকুলার সেপারেশন বা ডিস্টেন্স, সেইটাকে আমরা কনসিডার করব। এই দুটোকে প্রোডাক্ট করলেই আমরা পেয়ে যাব মোমেন্ট অফ দ্য কাপল। তাহলে মোমেন্ট হুম অফ দ্য কাপল ক্যালকুলেট করার জন্য আমার কি কি দরকার? ম্যাগনিটিউড অফ এনি অফ দিস টু ফোর্সেস আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ দিস টু ফোর্সেস। তাহলে আমাকে হুম যদি বলা হয় যে মোমেন্ট অফ এ কাপল তুমি এক্সপ্রেস করবে কিভাবে, তাহলে আমার আনসার হবে দ্য মোমেন্ট অফ এ কাপল ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ আইদার অফ দ্য টু ফোর্সেস। এখানে প্রোডাক্ট অফ আরেকটু বেটার লেখা যাবে ম্যাগনিটিউড অফ আইদার অফ দ্য টু ফোর্সেস অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অফ অ্যাকশন অফ বোথ দ্য ফোর্সেস। হুম এবারে এই ব্যাপারটাকে আমরা ক্যালকুলেশনের জন্য একটা সিম্পল ডায়াগ্রামকে কনসিডার করব। এই ডায়াগ্রামটা দেখো জয়নি। এখানে সিচুয়েশনটা কি বলছে? সিচুয়েশনটা হচ্ছে এই যে হরাইজেন্টাল রিজিড বডিটা বা স্ট্রাকচারটা, এটা ও পয়েন্টে পিভটেড রয়েছে। তার মানে ও পয়েন্টের অ্যাবাউটে ও রোটেট করতে পারে। তুমি কিউ এন্ডে আপওয়ার্ড ডাইরেকশানে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করেছো, পি এন্ডে ডাউনওয়ার্ড ডাইরেকশানে ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাই করেছো। তার মানে এই এফ এফ একটা কাপলকে কনস্টিটিউট করছে। এবারে এই আপওয়ার্ড ডাইরেকশানের ফোর্সটা পিভটেড পয়েন্টের রেসপেক্টে রাইটে আছে, তাহলে আপওয়ার্ড ডাইরেকশানের ফোর্স বডির মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে প্রডিউস করছে। আর ডাউনওয়ার্ড ফোর্সটা হুম সেম পিভটেড পয়েন্টের রেসপেক্টে লেফটে আছে বলে ডাউনওয়ার্ড ডাইরেকশনের ফোর্সটাও কিন্তু দেখো বডির মধ্যে সেম অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেশনকে প্রডিউস করছে। তার মানে এই পেয়ার অফ ফোর্সেস এই বডিটাকে ও পয়েন্টের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনেই কিন্তু রোটেট করাচ্ছে। এবার যেহেতু ফোর্স দুটো ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিটলি ডাইরেক্টেড অ্যান্ড দে আর প্যারালাল ফোর্সেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স, তার মানে আমরা এই পেয়ার অফ ফোর্সকে কাপল হিসাবে কনসিডার করব। তাহলে এই কাপলটা এই বডির উপর অ্যাক্ট করে বডিটাকে ও পয়েন্টের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাচ্ছে। তার মানে এই কাপলটা একটা মোমেন্ট বা টর্ককে প্রডিউস করছে। এই অবধি ক্লিয়ার উজ্জয়িনী? তাহলে পরে বোথ ফোর্স, এবার আমাদের ইচ ফোর্স ইজ বেসিক্যালি হ্যাভিং এ টার্নিং এফেক্ট অন দ্যাট স্ট্রাকচার ইন দ্য সেম ডাইরেকশন, যেটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তার জন্যই কাপলটা এই পেয়ার অফ ফোর্সেস বডির মধ্যে অ্যাবাউট দ্য ফিক্সড পয়েন্টও একটা রোটেশনকে প্রডিউস করছে। স্ট্রাকচারটা বা বডিটা ও পয়েন্টের অ্যাবাউটে রোটেট করছে। তাহলে পরে আমাকে যদি এবার ক্যালকুলেট করতে বলে মোমেন্ট অফ দ্য কাপল অ্যাবাউট পয়েন্ট ও, তাহলে কি হবে?
কি হবে বলো তো উজ্জয়িনী? স্যার পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স এবার কোয়েশ্চেন হচ্ছে, যদি আমি ও পয়েন্টের অ্যাবাউটে করতে চাই, তাহলে পরে হুম কিন্তু আমরা মোমেন্ট অফ দ্য কাপল কিভাবে পাবো? তখন তো এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো ডি নিতে পারবো না, কারণ আমার তো তখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে গেলে পরে কি করতে হবে? আমার তো পয়েন্টটা তখন মিড পয়েন্টে। তাহলে আমরা এখানে যেটা করব উজ্জয়িনী, সেটা হচ্ছে আমরা হুম একটা করে পার্ট নিয়ে কাজ করি। আমরা এরকম ভাবে একসাথে না করে আমরা প্রথমে পি এন্ডের মোমেন্ট অফ ফোর্স ক্যালকুলেট করি। আমি পরে ওটাতে যাব, ঠিক আছে? তাহলে আমি যদি এই পুরো ব্যাপারটাকে একসাথে না করে আমি মোমেন্ট অফ ফোর্স অ্যাট দ্য এন্ড পি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে বলো তো? স্যার ও আর পি এর মধ্যে ডিস্টেন্স ইনটু ম্যাগনিটিউড অফ ফোর্স। ভেরি গুড। তার মানে এফ টাইমস ওপি। ডাইরেকশনটা কোন দিকে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড। আচ্ছা, নেক্সট, মোমেন্ট অফ ফোর্স অ্যাট দ্য এন্ড কিউ, এটাই তাহলে কি করব উজ্জয়িনী? স্যার ডিস্টেন্স বিটুইন ও কিউ ইনটু ম্যাগনিটিউড অফ ফোর্স। ভেরি গুড। এই ডাইরেকশনটা কোন দিকে? সেম অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? হুম আচ্ছা, তাহলে দুটো মোমেন্ট, যে দুটো, আমি যদি এখন দুটো ফোর্সকে ডিফারেন্ট এন্টিটি হিসাবে ইমাজিন করি, তাহলে পি এন্ডের ফোর্সটা বডিকে যে ডাইরেকশনে রোটেট করাতে চাইছে, কিউ এন্ডের ফোর্সটাও বডিকে সেম ডাইরেকশনে রোটেট করাতে চাইছে। তাহলে এবার হুম যদি আমাকে ক্যালকুলেট করতে বলে মোমেন্ট অফ দ্য কাপল অ্যাবাউট ও, তাহলে হুম কি হবে? এই দুটো সেপারেট মোমেন্টকে আমাকে অ্যাড করে দিতে হবে। তাহলে পরে আমি যদি এটা লিখি উজ্জয়িনী, তাহলে পরে জিনিসটা এটা লেখা যাবে এফ ইন্টু ওপি প্লাস এফ টাইমস ও কিউ, যে দুটো দেখো হুম সেপারেটলি আমরা ক্যালকুলেট করলাম। এবারে আমি কি করব? এফটা কমন নিয়ে নিই, এফটা তো কমন ফ্যাক্টর, দুটো ফোর্সের তো ম্যাগনিটিউড সেম। তাহলে আমার কাছে উইদিন ব্র্যাকেট কি চলে আসছে? ওপি প্লাস ও কিউ। ওপি আর ও কিউকে যদি আমি অ্যাড করি উজ্জয়িনী, তাহলে আমি আলটিমেটলি এই দিস এন্টার পি কিউ লেন্থটা পাবো তো? হুম পি কিউ অ্যাকর্ডিং টু ফিগার কি দিয়ে মার্ক করা রয়েছে? ডি দিয়ে মার্ক করা রয়েছে। তাহলে পরে আলটিমেটলি আমার কাছে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে উজ্জয়িনী? মোমেন্ট অফ দ্য কাপল ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। এবারে এটাকে যদি ইন ওয়ার্ডস লিখি, মোমেন্ট অফ দ্য কাপল ইজ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়ালো? ম্যাগনিটিউড অফ আইদার ফোর্স টাইমস, এই ডিকে কি লিখবো? ইন ওয়ার্ডস লিখলে ডিকে কি লিখবো উজ্জয়িনী? স্যার ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ বা ডিস্টেন্স বিটুইন ডিস্টেন্স দ্য বিটুইন পি অ্যান্ড কিউ না বলে এটা আমি বলবো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য লাইনস অফ অ্যাকশন অফ দ্য টু ফোর্সেস, তাই তো? হুম এত বড় কথাটা না লিখে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দিস টু লাইনস অফ অ্যাকশনকে
ইন শর্ট বলা হয় কাপল আর্ম। হুম তাহলে কাপল আর্মটা বেসিক্যালি কি, হোয়ার কাপল আর্ম ইজ দ্য perpendicular distance between the line of action of both the forces. দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে ইন শর্ট আমরা এটাকে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে কাপল আর্ম বলবো। এবার মোমেন্ট অফ ফোর্সের আমরা যখন সিঙ্গল ফোর্স নিয়ে কনসিডার করেছিলাম, সেখানে আমরা মোমেন্ট অফ ফোর্সের যা ইউনিটস পেয়েছিলাম ইন এসআই সিস্টেম অ্যান্ড সিজিএস সিস্টেম, এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম ইউনিট থাকবে। কারণ আলটিমেটলি কাপল টার্নিং এফেক্টকে প্রডিউস করছে। টার্নিং এফেক্ট অফ কাপল মানে তোমার আলটিমেটলি তুমি সেই টর্ক বা মোমেন্ট অফ দ্য ফোর্স পাচ্ছ। তার মানে এসআইতে আমরা পেয়েছিলাম নিউটন মিটার, সিজিএসে পেয়েছিলাম ডাইন সেন্টিমিটার, সেম ইউনিট তোমার এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল। এই জন্য ইউনিট আর সেপারেটলি আমাদের পড়ার দরকার নেই। হুম দেখো এই মোমেন্ট অফ এ কাপল ক্যালকুলেশনটা তোমাদের কাছে ক্লিয়ার, তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের তাহলে টর্ক সিঙ্গল ফোর্সের জন্য তার রোটেশনাল এফেক্ট কিভাবে হয়, কিভাবে ক্যালকুলেট করব, যখন পেয়ার অফ ফোর্স কাপলকে প্রডিউস করছে তখন কিভাবে ক্যালকুলেট করব, এই পুরো ব্যাপারটাকে আমরা ডিসকাস করলাম। কাপলে কিন্তু একটা হুম কথা সব সময়তে মনে রেখো উজ্জয়িনী, কাপলে শুধুমাত্র কিন্তু ইকুয়াল ম্যাগনিটিউড আর অপোজিটলি ডাইরেক্টেড ফোর্স কিন্তু হলে কাপল হবে না। এদেরকে হতে হবে প্যারালাল ফোর্সেস সেপারেটেড বাই সাম ডিস্টেন্স। তার মানে লাইন অফ অ্যাকশন প্যারালাল টু ইচ আদার হবে, কিন্তু সেম লাইন অফ অ্যাকশন নয়, তাদের মধ্যে একটা সেপারেশন থাকবে। হুম বলো এত, এই যে যা যা আজকে আমরা ডিসকাস করলাম, এই ব্যাপারটা তোমার সব সব পার্টটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, স্কুলে কি এই পার্টটা কভার করেছে এতটা? কাপল কি স্কুলে পড়িয়ে দিয়েছে না এখন, এখনো পর্যন্ত কাপল অবধি আসেনি? না যাইনি এখনো। এখনো যায়নি। আচ্ছা ঠিক আছে, শোনো এইটা যে পার্টটা আমি তোমাকে বললাম, এই পার্টটার আমি তোমাকে টেস্টের একটা একটা ছোট টেস্ট নেব, তো আমি সেই কোয়েশ্চেনটা পাঠাবো, তুমি ওটাকে এক্সামিনেশনটা দেবে। নেক্সট দিনকে আমরা ইকুইলিব্রিয়াম পার্টটাতে যাব। ইকুইলিব্রিয়াম যাওয়ার আগে এই পার্ট রিলেটেড কিছু আমরা নিউমেরিক্যাল প্রবলেম আগে একটু সলভ করে নেব। কারণ আজকে আমরা থিওরিটা জেনে গেলাম কিভাবে ক্যালকুলেশন হবে। এবারে আমরা যখন নিউমেরিক্যাল পার্টটাকে একটু গো থ্রু করব, তখন আমাদের কাছে পুরো ব্যাপারটা আরও ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা হুম ইকুইলিব্রিয়াম পার্টে মুভ করার আগে এই যে পার্টের আমরা যে ইকুয়েশনগুলো আজকে ডিসকাস করলাম, এর উপর বেস করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আগে আমরা জেনে নেব, সলভ করে নেব, তারপরে আমরা ইকুইলিব্রিয়াম পার্টটাতে মুভ করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আজকে তুমি ভালো করে যতটা পর্যন্ত আমাদের পড়া হলো এই অবধি তুমি ভালো করে আগে দেখে নাও। যদি কোনো কিছু হুম তোমার কোথাও কোনো কোয়ারি থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু হয়, তুমি আমাকে বলো, আমি তারপরে সেটা তোমাকে বলে দেবো। আর এটা ভালো করে রেডি করে ফেলো, কারণ আমি এরপরে তোমাকে এটার উপর একটা টেস্ট নেব, সেই টেস্টটা তুমি দিলে পরে বুঝতে পারবে তোমার কাছে কনসেপ্টটা কতটা ক্লিয়ার হলো। আরও হুম যেটুকু এই মোমেন্টে তোমার কাছে হয়তো তোমার মনে হচ্ছে সেরকম কনফিডেন্ট হচ্ছ না, সেটা আমরা নেক্সট ক্লাসে নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করলেই আমরা দেখতে পাবো এই পুরো ব্যাপারটা আমাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে চলো আজকে আমি ক্লাসটা শেষ করছি, তুমি এটাকে ভালো করে পড়ে নিও, হুম ঠিক আছে? আর আমি এই ভিডিওটা আপলোড করে তোমাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো,
তুমি দরকার পড়লে তোমার সময় সময় মতো সুবিধা মতো তুমি একটু গো থ্রু করে নিতে পারো এই ক্লাসের ভিডিওটায়। ঠিক আছে স্যার। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা শেষ করলাম। হুম। গুড নাইট। গুড নাইট স্যার। হুম।